নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে ঠিক যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা আজকের দিনে রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা খুবই জরুরি। আমরা হয়তোবা বিভিন্নভাবে প্রতিনিয়ত ডেস্কে বসে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনায় থাকার চেষ্টা করি, আপনাদের মতামত জানার চেষ্টা করি, কিন্তু ঠিক এই বিষয়গুলোতেই রাজ্যের যারা নেতৃত্বরা রয়েছেন তারা কেমন পদক্ষেপ গ্রহণ করছেন, তারা কি কি স্টেপ গ্রহণ করছেন সেগুলো তুলে ধরতেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই অনুসারে এই মুহূর্তে আজকে আমাদের সাথে রয়েছেন রাজ্যের একজন বরিষ্ঠ নেতৃত্ব বললেই চলে, বহু দিন যাবৎ যিনি রাজনীতির সাথে জড়িত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন যিনি, ওনাকে অনেকে টাইগার বলেও চিনে থাকেন। আমাদের সাথেই রয়েছেন রজিন দেববর্মা স্যার, উনি বিধায়ক। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ। ত্রিপুরা নিউজ যারা দেখছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। স্যার, প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি ইলিগেল মাইগ্রেন্ট, যে অবৈধ বাংলাদেশে যে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আপনার বহু আমরা আন্দোলন দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত আপনি এই বিষয়গুলোকে নিয়ে কথা বলছেন। কিছুদিন আগে আমরা একটা মাস গ্যাদারিংও দেখতে পাই এই বিষয়কে কেন্দ্র করে। আমরা জানতে চাইবো যে যেহেতু এই ইলিগেল মাইগ্রেন্টের বিষয়টা, এই যে রাজ্যের বহু জায়গা তারা দখল করে নিচ্ছে, সেটা তিপ্রাসাদের একটি মূল দাবি বলেও আপনারা সেই বিষয়টি তুলে ধরেছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে অন্য রাজ্যের যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের আমরা দেখতে পাচ্ছি, হয় সিপিআইএম এ বলুন বা কংগ্রেস, তারা এই বিষয়গুলোতে নীরব ভূমিকায় বললেই চলে। বা যে দলের সাথে আপনাদের দল অর্থাৎ ত্রিপুরা মথা দল বর্তমানে সেখানে প্রায় একটি একটে বা একটি চুক্তিতে তারা জড়িত রয়েছে, সেই দলের যারা এমডিসিরা রয়েছেন, এমএলএরা রয়েছেন, তারা প্রত্যেকেই নীরব ভূমিকা। এই বিষয়টি কিভাবে দেখছেন? প্রথমে আমি যারা ত্রিপুরা নিউজ চ্যানেল 8 যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। ইলিগাল মাইগ্রেন্ট ইস্যুটা নিয়ে অতীতে অনেক আন্দোলন হয়েছে, সে 1967 সন থেকে। আমি 2024 থেকে বিষয়টা সেনসিটিভ বিষয়টা দেখে আমি এটা চিঠি লিখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, এবং লেখার পর এবং 2025-এ আবার আমি মে মাসের 8 তারিখ আবার চিঠি কেন্দ্র সরকারকে লিখেছি। লেখার পর 19 মে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নোটিফিকেশন বাইর হয়েছে। সেই নোটিফিকেশন মোতাবেক ত্রিপুরায় কার্যকরী করার জন্য আমরা আন্দোলন শুরু করেছি। বিভিন্ন জায়গায় আমাদের র্যালি হয়েছে। সর্বশেষ 7 তারিখ জুলাই আমরা আগরতলাতে বড় র্যালি করেছি। আমরা এই বিষয়টা নিয়ে শুধু এইটুকু দাবি জানাচ্ছি, কেন্দ্রীয় সরকার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নির্দেশনাটা আছে সেটা যেন ত্রিপুরায় কার্যকরী করা হোক। কেননা এটা গুজরাটে করা হচ্ছে, আসামে করা হচ্ছে, অরুণাচল প্রদেশে করা হচ্ছে, রাজস্থানে করা হচ্ছে, মেঘালয়ে করা হচ্ছে, দিল্লিতে করা হচ্ছে, হরিয়ানা হচ্ছে এবং তামিলনাড়ুতে করা হচ্ছে। রিসেন্টলি আমি যখন দিল্লিতে ন্যাশনাল ওয়ার্কশপে আমি গেছি, সেখানকার বিধায়কদের সঙ্গে আমার দেখা হয়েছে দিল্লিতে, এবং তাদের সঙ্গে কথা বলেছে, তাদের এখানে এইগুলি চলছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মানে আমাদের ত্রিপুরার যেটা জাতীয় রাজনৈতিক দল কংগ্রেস, বিজেপি, সিপিএম বা অন্যান্য যেগুলি রাজনৈতিক দল আছে, সেখানে জনজাতির অংশে যারা নেতৃত্ব আছেন, এমএলএ আছেন, মন্ত্রী আছেন বা অন্যান্য এমডিসি এরা আছেন, তারা কিন্তু এই বিষয়তে নীরব। শুধু ত্রিপুরা মঠা নেতৃত্বরাই এ নিয়ে সরব হয়েছেন এবং আন্দোলনমুখী হয়েছে। কথা হচ্ছে বিষয়টা শুধু এটা ত্রিপ্রাসাদের জন্য না, এটা ত্রিপুরা রাজ্যের জনগণের সবার জন্য। কারণ এই যে বাংলাদেশি বা মায়ানমার থেকে যারা অবৈধভাবে ত্রিপুরায় আছেন, তাদের আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য একটা হুমকি। আপনারা সবাই জানেন যে জম্মু কাশ্মীরের পেহেলগামে যে এখানে অ্যাটাক হওয়ার পরে সারা ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, কি হবে জনগণের নিরাপত্তা নিয়ে। আজকে যখন এই চ্যানেলে আমি কথা বলছি, আমি বলবো যে এখন যেগুলি বিহারে কিছুদিন আগে যে নির্বাচন কমিশন যেটা স্পেশাল ইন্টেনশিপ যেটা রিভিশন যেটা করছে এসআইআর, সেখানে দেখা গেল 35 লক্ষ বেআইনি ভোটার তালিকাতে বেআইনি অনুপ্রবেশকারীদের নাম অন্তর্ভুক্ত হয়ে আছে এবং সেটা বাদ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। আজকেও বিভিন্ন পেপারগুলিতে আছে, গতকাল ন্যাশনাল মিডিয়াগুলিতেও আছে। তো সেখানে দেখা গেল নেপালি, বহুত নেপাল থেকে আসা বেআইনি অনুপ্রবেশকারী সেখানে ধরা পড়ছে, তাদের নাম আছে। মায়ানমার থেকে বহুত লোক
সেখানে ভোটার তালিকার নাম, এখানে জায়গা জমি কিনে নিয়েছে, অনেক বাংলাদেশি সেখানে আছে। আর ত্রিপুরায় আমি তো এর আগেও আমি আমার চিঠিতে উল্লেখ করেছি স্পষ্টভাবে, এবং মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করেছি, ত্রিপুরার বিএসএফ এর আইজি এবং আসাম রাইফেল সব ডিজি এবং চিঠি চিফ সেক্রেটারিকে আমি দিয়ে সবাইকে দৃষ্টিগোচরকে দিয়েছি। কেননা যে ডাইরেক্টিভ যেগুলি আছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে, সেখানে ডিটেনশন ক্যাম্প করার কথা রয়েছে, সেখানে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। ত্রিপুরা সরকার এই পর্যন্ত যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে ডাইরেক্টিভটা আছে তার ইয়েতে যে নির্দেশনায় যে কিছু একটা করেছে আমাদের চোখে পড়েনি। তাই সুতরাং বলবো তারা কেন এই ব্যাপারে নীরব, সেটাই আমাদের প্রশ্ন এবং জনগণের প্রশ্ন। কারণ এখানে ত্রিপুরায় এখানে আমরা দেখি রাস আমাল থেকে যারা আমরা এখানে ত্রিপুরাছা, এখানে ওয়ানসা, বাঙালি, মুসলিম হোক সে বুদ্ধি হোক, আমরা ঐক্যবদ্ধভাবে এখানে আছি। আমাদের যে চিরকাল যে আমাদের বন্ধন সেটা তো আমরা এভাবে আছি। কিন্তু ইদানিং দেখা গেছে যে এখানে শুধু ত্রিপুরাছা না, এখানকার আমাদের বাঙালির বাইরেও সুচার হয়ে উঠেছে। তারাও বেআইনি অনুপ্রবেশকারীদের ফলে তাদেরও জীবন জীবিকার ক্ষেত্রে টান পড়েছে, তাদের এখানে জাগার সংকুলনতা সংকুচিত হয়ে আছে, এইভাবে তারাও সোচ্চার হয়েছে। আমাদের যে রেলিতে সেখানে দেখেন বাঙালি বাইরেও এসে বক্তব্য রাখছে, কথা বলছে, মুসলিমরাও আছে, বুদ্ধিরা আছে, এবং ত্রিপুরার যে কাউন্সিল অফ ত্রিপুরা হদার 19টা কমিউনিটি যে জনজাতিদের নিয়ে একটা সংগঠন, তাদের সব নেতৃত্বরা হদা অকরারা এখানে আছে। সুতরাং বিষয়টা খুব সেনসিটিভ এবং এই বিষয়টা আমরা সোচ্চার হওয়ার দরকার। স্যার, আপনাদের যে দল ত্রিপুরা মথা দলে আমরা বর্তমানে একটি বিষয় দেখতে পাচ্ছি এবং তাকে নিয়ে নানান প্রশ্ন জনমহলে। আমরা যদি বলি যে আপনাদের দলেরই একজন বিধায়ক, উনি বিধায়ক ছিলেন, তারপর মন্ত্রী হয়েছেন, মন্ত্রী অনিমেষ দেববর্মা, এবং আপনিও সেই একই দলের বিধায়ক রয়েছেন। মিডলে আমরা দেখতে পাই সামাজিক মাধ্যমে একটি বিষয়কে নিয়ে অনেক তোলপাড় হয়, এই যে ইলিগাল মাইগ্রেন্টের বিষয়টাই, ওনারা বিভিন্ন জায়গা জমি দখল করে নিচ্ছে এবং সেই বিষয়টাকে নিয়ে বন দপ্তরে আপনি যেমনি মন্ত্রী রয়েছেন ওনার কাছে একটি চিঠি মারফত আপনি সেখানে পৌঁছে দিয়েছিলেন, এবং সেই বিষয়টাই সামাজিক মাধ্যমে আমরা তোলপাড় করতে দেখি। অনেকের মতবাদ ছিল যে চিঠির মাধ্যমে বলার কি রয়েছে, একই দলের আপনারা বিধায়ক, বিধায়ক থেকে উনি মন্ত্রী হয়েছেন। এই বিষয়গুলিকে কেন্দ্র করে জনমহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি দলের মধ্যে কোনো কোন্দল রয়েছে বা দলের মধ্যে দলীয় কোন্দল রয়েছে, তার কারণে কি চিঠি মারফত আপনাকে বলতে হচ্ছে? আপনারা সামনাসামনিও বলতে পারতেন, চিঠি মারফত মন্ত্রীকে পাঠানোর নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি আপনি এই বিষয়টি একটু স্পষ্টীকরণের মাধ্যমে তুলে ধরেন। না, বিষয়টা হচ্ছে এটা দলীয় না, ইলিগেল মাইগ্রেন্ট ইস্যুটা এটা তো ন্যাশনাল ইস্যু। উনি আমাদের দলের থেকে মিনিস্টার হয়েছেন, ঠিক আছে, কিন্তু উনার দপ্তরের যে জমিটা আছে, যে ফরেস্ট ল্যান্ডটা, ওইখানে প্রচুর বিভিন্ন জায়গায়, যেমন গন্ডাতৈসা, যে এরকম সামনু, করবুক সহ এদিকে সাবরুমে বিভিন্ন জায়গায় পার্বত্য চট্টগ্রাম থেকে অনেক বাংলাদেশিরা এসে এখানে জমি দখল করছে। গন্ডাছড়াতে গেলে অবাক হয়ে যাবে, সেখানে প্রায় 18-20টা গ্রাম ইতিমধ্যে তারা এস্টাবলিশ করে নিয়েছে, আমবাগান করেছে, আধার কার্ড করে নিয়েছে, রেশন কার্ড করেছে, সরকারি সব ফেসিলিটি ওরা পাচ্ছে, এবং পিএমজেএসওয়াই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাচ্ছে ওরা। তো বিষয়টা তো কেউ হাইলাইট করেনি। বিভিন্ন সময় আমরা আলোচনা করি, দলীয়ভাবে এই বিষয়টা আলোচনা করি, কিন্তু মুখে যা আমরা আলোচনা করি তাতে তো কিছু হবে না। অফিসিয়ালি যদি চিঠিটা যদি দেওয়া যায়, কেউ না কেউ যদি চিঠি দেয়, তখন প্রশাসনিকভাবে একসঙ্গে যাওয়াটা তাদের পক্ষে সুবিধা হয়। সেই হিসাবে আমি চিঠিটা দিয়েছি এবং উনি আমাকে উত্তরও দিয়েছেন, এবং বিষয়টা ওনার ডিপার্টমেন্ট দেখতেছে, এবং উনি একসময় আমাকে বলেছেন যে আমার কাছে তো কোনো ফোর্স নেই তেমন, আমি গভর্নমেন্ট থেকে টিএসআর চাচ্ছি, 400 টিএসআর জোয়ান চাচ্ছি। বিষয়টা আমি বললাম যে আমার চিঠিতে উল্লেখ করেছি যে বগাফাতে এখানে রিয়াং জনজাতির যারা ফরেস্ট ল্যান্ডে রাবার বাগান লাগিয়েছিল, তা তাদেরকে কেটে দেওয়া হয়েছে। তাহলে সেম সামনুতে বিভিন্ন জায়গায় ফরেস্ট ল্যান্ডে জমি দখল করে যারা বসবাস করছে, যারা ইতিমধ্যে রাস্তা টাস্তা করে নিয়েছে, এবং সেখানে ব্লক থেকে তাদেরকে পেপার ব্লক এবং সিসি রুটও করে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য আমি চিঠিটা লিখেছি। উনি বলছে দেখা যাক কি করে, যদি একই দলের হোক বা যে দল পার্টির হোক, সরকারি যেটা কর্তব্য ওনাকে করতে হবে, যদি না করে সেটা দল হোক আর অন্য যেই হোক,
সেটাতে আমি তো প্রশ্ন উঠাবই এবং এটার জন্য আমি আওয়াজ তুলবো। স্যার, একটি বিষয় যদি আমরা বলি যে বিরোধী দলনেতা বর্তমানে যিনি রয়েছেন, অর্থাৎ এলওপি বর্তমানে যিনি রয়েছেন জিতেন্দ্র চৌধুরী, উনি একটি বিষয় বলেন, উনি বিশেষভাবে আপনাদের দলকে সেখানে অভিযোগের মাধ্যমে তুলে ধরেছেন, কিছু কটাক্ষ করেছেন। তিনি বলেন যে তারা 25 বছর রাজ্যে রাজত্ব করেছেন, কিন্তু তাদের মধ্যে যারা এমডিসি বা ইএম যারা ছিলেন পূর্বে, তারা 25 বছরেও এই ধরনের বাড়ি বা গাড়ি করতে পারেনি। যারা আপনারা নাকি সেখানে 25 মাসই আপনাদের মধ্যে এমন বহু নেতৃত্ব রয়েছে যারা নাকি বড় বড় বাড়ি গাড়ি করে নিয়েছে, এবং এমনও বহু নেতৃত্ব রয়েছে যাদের নাকি কিছুই ছিল না, ঘর বাড়ি, সেখানে তারা প্রচুর প্রচুর জায়গার সম্পত্তি বর্তমানে মালিক। এই যে টাকা, তার উৎস কি, এমনটাই কিন্তু কটাক্ষ করেন তিনি, বা তীর ছুড়ে দিয়েছেন আপনাদের দলের বিধায়ক বা নেতৃত্বদের দিকে। এ বিষয়ে আপনি কি বলবেন? জিতেন বাবু যেটা বলেছেন, আমি বলবো জিতেন বাবুদের পার্টিতে তাদের এমএলএ এমডিসিরা কত টাকা চাঁদা দিতে হয়, ওদের 50% উপর তারা লেবি তো নিয়ে নেয় পার্টিতে। ওদের এমএলএ সঙ্গে আমার খুব পরিচিত এবং খুব আমি তাদের সঙ্গে কথাবার্তা বলি মাঝে মাঝে। আজকেও আমার অ্যাসুরেন্স কমিটি মিটিং এ দেখা হয়েছে। ওনারা বলে তাদেরকে গাড়ি একটা কিনতে গেলে তারা পার্টি থেকে আগে অনুমতি নিতে হয়। তাদের বেতনে যত টাকা, এখন 1.5 লক্ষ টাকা মতন আমরা ভাতা পাই, সেখান থেকে তারা পায় 40 থেকে 50,000 টাকা। তারা যখন এলাকায় যায় তখন বিভিন্ন মানুষ তাদের কাছে আছে, বিশেষ করে গরিব অংশের মানুষ, তাদেরকে 1,000 2,000 টাকা দিতে তাদের মাঝে শেষ হয়ে যায়। তাদের নিজস্ব একটা খরচ আছে, তারপর আসা যাওয়া করতে হয়, তাদেরকে বিভিন্ন জায়গায় মিটিং এ আসতে হয়, আগরতলায় যেতে হয়, এবং তাদের অধিকাংশ বিধায়ক আগরতলায় থাকে না, গ্রামে থাকে। তো সুতরাং জিতেন বাবুকে আমি বলবো, আপনাদের সময়ে যে অবস্থা, এখনের যে অবস্থা, সেটা তো অনেক পার্থক্য আছে। তো ওনাদের সময় কি করেছেন ওনারা, সেটা তো উনি তো নিজেই তো প্রকাশ করলেন যে তারা কিছু করতে পারেনি। আমি বলবো যে তাদের সময় ও তো হাউস লোন নেওয়ার বিধানসভা থেকে সুবিধা আছে, ওনারা এমএলএরাও তো নিয়েছে, অনেক এমএলএরাও নিয়েছে, মিনিস্টারও তো লোন নিয়েছে, এটা রেকর্ড আছে বিধানসভায়। ওনারা করতে পারলেন না কেন? কেন করছেন? ওই টাকা নিয়ে ওরা কি করলো সেটা আছে। কষ্ট লাগে অ্যাকচুয়ালি যারা কমিউনিস্ট যারা করে ত্রিপুরা রাজ্যে। আমি একটা উদাহরণ দেব, গন্ধসারের পাখি ত্রিপুরা মরার সময় ওনাকে দেখার মতন লোক কেউ ছিল না, অথচ উনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন সিপিএম এ। এখনো অনেক সিপিএম এর বিধায়ক আছেন যারা হসপিটালাইজ হয়ে আছেন, তাদেরকে দেখার মতন অনেক নেই। মাঝে মাঝে পেপার গুলিতে আছে, তাদের খোঁজ খবরই রাখেন না। নিপেন বাবু যখন মারা যায় তখনও ওনাকেও তো দেখার মতন লোক ছিল না, অনেক কষ্ট করে উনি মারা গেছেন। ওইরকম অনেক উদাহরণ দেওয়ার আমাদের কাছে আছে। সুতরাং আজকের ওনাদের সময়ে, দশরথ বাবু থেকে সিপিএম এর সময়ে যে অবস্থা, বর্তমানের এই অবস্থা, এই আধুনিক যুগে মানুষ সবাই নিজেদের নিরাপত্তার জন্য সবাই চিন্তা ভাবনা করে, বিশেষ করে গাড়ি অ্যাক্সিডেন্টের বিষয়টা নিয়ে। তাই একজন বিধায়কের নিরাপত্তা খুবই জরুরি। সেই হিসাবে তার নিরাপত্তার জন্য ওনার গাড়ি কেনা খুব বাধ্যতামূলক। আমি নিজেও কিনেছি একটা গাড়ি, লোন নিয়ে করেছি, লোন নিয়ে আমি গাড়িটা ব্যাংক থেকে লোন নিয়ে আমি গাড়ি কিনেছি। সুতরাং প্রয়োজনের জন্য তো আমি গাড়ি কিনেছি, আমি তো লাক্সারিয়াস জীবনে ইয়ে করা নাই। আর এখানে সরকারে আমাদেরকে কোয়ার্টার দিচ্ছে, এখানে আছে। সুতরাং জিতেন বাবুর এইভাবে অভিযোগ করা তা ঠিক নয়। উনি তো অনেক বুক করেছেন, উনি তো মিনিস্টার ছিলেন, উনি তো এমপি ছিলেন, এখনো তো এলওপি, উনি তো ক্যাবিনেট মিনিস্টারকে ডেপুটি সিএম এর র্যাঙ্কের মর্যাদায় উনি এটা অবস্থান করছেন। আমি ওনাকে অনুরোধ করব, উনি যতটুকু বুক করেছেন ওনাদের এমডিসি, ওনাদের এমএলএ দেরকে সেরকম একটা বুক করার সুযোগ দেওয়া হোক। কারণ ওনারাও তো একজন বিধায়ক হিসাবে এলাকায় যাইতে হয়, বিভিন্ন মিটিং এ যেতে হয়, এবং তাদের নিরাপত্তার প্রশ্নে এগুলি করা উচিত বলে আমি মনে করি। এবং তাদের লেভিটা 50% না নিয়ে এটা কমে দিলে, অন্তত 10% বা 5% নিলে হয়তো বিধায়করা সুষ্ঠুভাবে চলতে পারবো বলে আমি মনে করি।
স্যার, আরো একটি বড় বিষয় উঠে এসেছে এই মুহূর্তে, বড়সড় অভিযোগ বললেই চলে, যে 283 কোটি টাকার একটি প্রজেক্ট ছিল এডিসিতে, এবং যা ক্লোজ করে দেওয়া হয় কিছুদিন পূর্বে, এবং সেই প্রজেক্টের কাজ সম্পূর্ণ হয়ে গেছে বলেই ক্লোজ করে দেওয়া হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে জানা যায় যে পরবর্তীতে সেই অ্যাসেটে কোনো কাজই হয়নি, তবে সেই টাকা, এত বড় অ্যামাউন্ট আত্মসাৎ হয়ে যায়। এ বিষয়ে কি বলবেন? এতটা টাকা কারা আত্মসাৎ করে নিয়েছেন? যেহেতু প্রজেক্ট দেখানো হয়েছিল, ক্লোজও দেখানো হয়েছে, তবে সেই প্রজেক্টের কাজ কোথায়? কোন প্রজেক্টে এডিসিতে আমি ঠিক বুঝতে পারলাম না, কোন প্রজেক্ট ছিল 293 কোটি টাকা। তো প্রজেক্টটা যদি জানতো তাহলে আমি কিছু হইলে আইডিয়া করে বলতে পারতাম। তো বিষয়টা তো এডিসি অথরিটিকে জিজ্ঞেস করলে ভালো হবে, কারণ বিষয়টা তো আমি এডিসিতে দীর্ঘদিন, সেখানে আমার আসা যাওয়া নেই, আমি যাইও না এডিসিতে। তো এটার উত্তরটা আমি আপনাকে দিতে পারবো না এই মুহূর্তে আর কি। তো বিষয়টা আমাকে জানতে হবে। আচ্ছা, আমরা পরবর্তীতে জানতে চাইবো স্যার, যে টিপ্রাল্যান্ড, যেটা বড় বিষয়, টিপ্রাল্যান্ড থেকে আমরা দেখতে পেয়েছি আইপিএফটি দল বহুদিন টিপ্রাল্যান্ড নিয়ে আন্দোলন করেছে, তারপর সেই বিষয়টিকে আপনারা গ্রেটার টিপ্রাল্যান্ড বললে রাজ্যে নবগঠিত একটি দল কিন্তু অতি অল্প সময়ে জনপ্রিয়তা পায়, এবং মহারাজা বিশেষ কিছু বিষয় বলেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, এবং সেই বিষয়গুলোকে কেন্দ্র করে জনপ্রিয়তা আসে। আপনাদের দল বর্তমানে এডিসিতে তকমায় রয়েছে। সেখানে দাঁড়িয়ে একটা যে বড় প্রশ্ন থাকে যে এই যে তিপ্রাসাদের একটা ইমোশন কাজ করছিল গ্রেটার টিপ্রাল্যান্ড, তাদের অনেককেই প্রশ্ন করলে বলে ওনারা যে তাদের ঘর বাড়ি সেখানে সেই অবস্থায় নেই, ভালো অবস্থায় নেই, রাস্তাতে সেখানে রাস্তার অবস্থাও ভালো না, জলের অবস্থাও ভালো না, কিন্তু তাদের দাবি শুধুমাত্র গ্রেটার টিপ্রাল্যান্ডই, সেই রাস্তা পূরণ করে দেওয়া হোক বা জলের ব্যবস্থা আবারও করে দেওয়া হোক, সেই দাবিগুলো কিন্তু ওনাদের থাকে না, তাদের থাকে যে গ্রেটার টিপ্রাল্যান্ড। তবে সেই যে তাদের একটা ইমোশন, এই যে গ্রেটার টিপ্রাল্যান্ড নিয়ে আপনাদের তকমায় বসা, সেটা কবে পূরণ হবে? তা কত দূর এগিয়েছে? কতটুকু কথা হয়েছে আপনাদের? আমরা বহুবার শুনেছি আপনারা কথা বলেছেন, আপনারা দিল্লি গিয়েছেন, আপনাদের যে কারণে বর্তমানে আপনারা চুক্তিতেও রয়েছেন রাজ্যের বর্তমান সরকারের সাথে। তবে এখনো পর্যন্ত যেহেতু হচ্ছে না, সামনে আবারও ইলেকশন রয়েছে, কতটুকু এগিয়েছে এই তিপ্রাসাদের ইমোশন? গ্রেটার টিপ্রাল্যান্ডটা আমরা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে, আমরা যেটা মহারাজার নেতৃত্বে আমার যে মিটিংটা হয়েছে, আমি ছিলাম একবার মিটিংয়ে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিংয়ে বিষয়টা তুলে ধরা হচ্ছে। বিষয়টা হচ্ছে কি, ওইটা ভারতের সংবিধানের আর্টিকেল 2 এবং 3 দ্বারা অনুসারে করার জন্য আমরা তো ছেড়ে দেইনি। গ্রেটার ত্রিপুরার বাইরেও তো আমাদের ত্রিপুরাসা হোক, ত্রিপুরার বাঙালি হোক বা যে অংশের মানুষে হোক, তাদের চলাচলের জন্য তো আমাদের আরো অনেক দাবি রয়ে গেছে। আমরা বলছি আপাতত গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি না দেয়, অন্তত 125 অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করে সেটা এডিসির হাতে ক্ষমতা দেওয়া হোক, এডিসিতে সরাসরি অর্থ দপ্তর থেকে তাদেরকে ফান্ডটা দেওয়া হোক, ডাইরেক্ট ফান্ড দেওয়া হোক। তারপর 44টা ডিপার্টমেন্টের ক্ষমতাটা হস্তান্তর করা হোক। তারপর আমরা চাচ্ছি যে 125 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 50টা, এখন বর্তমানে 30টা আছে, সেটা 50টা করা হোক। এই দাবিগুলি আছে। এটা শুধু আমাদের ত্রিপুরা মঠা বা ত্রিপুরা সাথে দাবি নয়, এটা 2018 এবং 2023-এ বিজেপির যে ম্যানিফেস্টোটা আছে, নির্বাচন আগে যে ম্যানিফেস্টোটা ওরা বাইর করছে, তাদের ওই ম্যানিফেস্টোতে এখানে উল্লেখ রয়েছে। সেজন্য আমরা এখন, বিশেষ করে আমি এই বিষয়টা নিয়ে খুবই মানে উঠিয়েছি, যে সবার জনগণের সামনে উঠে আনছি যে কেন এটা করা হচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে আমি বারবার বিভিন্ন সময় তুলেছি, কিন্তু সরকার সেদিকে কর্ণপাত করছে না। আমি নিজেও এই বিষয়টা নিয়ে চিঠি লিখেছি দিল্লিতে, মহারাজ নিজেও জানে, এবং আমি নিজেই ব্যক্তিগত একজন বিধায়ক হিসাবে আমি দাবি তুলেছি, যদি সরকার যদি আমাদের কিছু না দেয়, তাহলে আমরা এই সরকারের সঙ্গে অংশীদার হয়ে থাকাটা আমাদের আর প্রয়োজনে, আমরা এই সরকার থেকে সমর্থন প্রত্যাহার করাটা খুবই জরুরি, এবং সেটা খুবই মানে করতে পারলে আমাদের জনগণকে আমরা একটু বলার সুযোগ থাকবে। এখন তো দেখছি যে সরকার আমাদের কিছু দিচ্ছে না, এবং এই বিষয়টা নিয়ে আমরা বারবার আলোচনা করছি, এবং সম্ভবত কয়েকদিনের ভিতরে হয়তো একটা ভালো একটা সুযোগ আসতে পারে, আমাদের আলোচনার একটা ভালো ইয়ে থাকতে পারে। আমিও দিল্লি থেকে এই গতকালে ফিরে আসছি, যে ন্যাশনাল আমাদের ওয়ার্কশপ ছিল সেখানে শেষ করে, এবং মহারাজের সঙ্গে উনি দিল্লিতে ছিলেন এবং ওনার সঙ্গে কথা হয়েছে। তো আগামী দিনে হয়তো আমাদের আলোচনা, বড় ধরনের আলোচনা আমরা করতে পারবো এবং আশা আছে, এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিব। এবং জনগণ থেকে আমাদের উপর অনেক প্রেসার আছে, যে আপনারা তো বলেছিলেন যে আইপিএফটি ত্রিপুরাল্যান্ড
না পাওয়ার সময় আপনারা বলছিলেন আপনারা সরকারে কেন আছেন, আপনারা বের হয়ে আসুন, এবং অনেকে আসছে, যেমন ধনঞ্জয় ত্রিপুরা, বৌরমোহন ত্রিপুরা সহ বিশ্বকেতু দেব বর্মা, ওনারা তো চলে আসছে। কিন্তু আজকে যখন আমরা গেটের ত্রিপুরানের দাবি জানাচ্ছি, তখন আমাদেরও জনগণ বলছে আপনারা কেন আসেন সরকারের বসে, আপনারা চলে আসুন। বিষয়টা আমরা জনগণের কাছ থেকে ভীষণ ইয়েতে আছি, এবং জনগণ খুবই হতাশ যে এটা কি হবে আমাদের জন্য, যদি না পায় কি হবে। অনেকে বলছে আন্দোলনে মুভমেন্ট করার জন্য। বিষয়টা নিয়ে আমরা এখন আন্দোলনে যাওয়ার জন্য চিন্তা ভাবনা আছে। আগামী দিন কি হয় পার্টিতে এটা আলোচনা হবে, এবং বড় ধরনের পার্টিতে আলোচনা হবে বলে আমি মনে করি, এবং সিদ্ধান্ত আসবে। স্যার, এটা বড় বিষয় হচ্ছে বর্তমানে যদি আপনাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়, তবে এই যে বাংলাদেশের যারা আগত রয়েছেন তাদের মধ্যে বহু চাকমা রয়েছে, রিয়াং রয়েছে, এই যে তাদের নিয়ে আপনাদের কি প্ল্যানিং থাকবে? কেননা আপনি বর্তমানে এই ইলিগেল মাইগ্রেন্টকে নিয়েই বহু স্টেপ নিচ্ছেন, বা সেখানে কেন্দ্রীয় আপনি কথা বলার চেষ্টা করছেন, তবে তাদের মধ্যে যারা চাকমারা রয়েছেন, রিয়াংরা রয়েছেন, দেবরমারা রয়েছেন, তাদের নিয়ে আপনাদের কি প্ল্যানিং থাকবে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়? না, বাংলাদেশ থেকে যেই আসুক, আমাদের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে ডাইরেকশন আছে, সেই নির্দেশিকা অনুসারে তাদেরকেও এখান থেকে বহিষ্কার করতে হবে, তাদেরকেও এখানে রাখা যাবে না। এখানে পাহাড়ি বাঙালি সে সে আমার জনজাতির অংশের লোকটাকে রেখে দেওয়া হবে, বাঙালিদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া, এটা হবে না। আমি তো বারবার বলছি, পার্বত্য চট্টগ্রাম থেকে আছে, এবং আমি কেন্দ্রীয় সরকারকে যতবার চিঠি লিখে যাবে, স্টেট গভর্নমেন্টকে, চিফ সেক্রেটারি, বিএসএফ, পুলিশ ডিজিকে যত চিঠি লিখেছি, স্পেসিফিক ছামনু, গন্ধাছড়া, করব, কোন কোন ভিলেজে, কোন সাব ডিভিশনে, কোন ব্লকের আন্ডারে, কোন ভিলেজ কমিটিতে তারা এসে ঢুকছে, এবং কোথায় কোথায় তারা ভিলেজ এস্টাবলিশ করে নিয়েছে, এইগুলি আমি ডিটেলস আমার চিঠিতেই আছে। কিন্তু তারা অ্যাকশন যাচ্ছে না কেন? আমি যেগুলি দিয়েছি এটা এডিসি এলাকার, ম্যাক্সিমাম এডিসি এলাকারই দিয়েছি, এবং সমতলে দেশ আগরতলা শহরে আমি দিয়েছি। আমার এই চিঠিতে উল্লেখ আছে, এখানে হঠাৎ কলোনি আছে, শ্রীলঙ্কা কলোনি আছে, ডাকাইয়া কলোনি আছে, চাটগায়া কলোনি আছে, এখানে প্রচুর। এছাড়াও খাস জমিগুলিতে বিভিন্ন বস্তি আছে এখানে, এগুলি আমার চিঠিতে উল্লেখ আছে। এবং মাননীয় রাজ্যপালের সঙ্গে যখন দেখা করি, আমি উনাকে এই কথাগুলি বলেছি। উনি বলেছিল যে শ্রীলঙ্কা কলোনি, এটা কি শ্রীলঙ্কার থেকে লুকাচ্ছে? না, এটা বাংলাদেশি, নামটা দিয়েছে শ্রীলঙ্কা কলোনি। আমি এইগুলি তুলে ধরেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, জনগণের প্রশ্ন হচ্ছে, গুজরাটে, দিল্লিতে, আসামে যদি এটার অ্যাকশন হয়, ত্রিপুরা সরকার এই ব্যাপারে কেন অ্যাকশন নিচ্ছে না, এবং কেন স্পষ্ট ভাবে ওনারা কথা বলছে না, সেটা হলো প্রশ্ন। এটা তো আমার না। তাহলে আমরা কি বলতে পারি যে কেন্দ্রীয় সরকারের নির্দেশটা রাজ্য সরকার মানছে না? এটা কিন্তু এক সময় এটা বলার সুযোগ আসবে, জনগণ বলতে শুরু করেছে। দিল্লির আইন বা কেন্দ্রীয় সরকারের আইন বা দেশের আইন, সংবিধানের আইন, এগুলি ত্রিপুরাতে অসল কিনা, এই প্রশ্নটা কিন্তু মানুষের মুখে আসতে শুরু করেছে। স্যার, আমরা একটি বিষয়ে দেখতে পাই যে একটা সময় এমন কথা চলছিল, যদি টিটিআইডিসি তে আপনাদের দল ক্ষমতায় আসে, তবে মহারাজাই বহু মঞ্চে এমন দাঁড়িয়ে বলেছিলেন যে 10,323-এর যে সমস্যা রয়েছে তা সমাধান করার চেষ্টা করবেন। এমন বহু 10,323-এর শিক্ষক শিক্ষিকাদের আমরা দেখতে পেয়েছিলাম নির্বাচনের প্রাক মুহূর্তে আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে কাজও করতে। এবং আজকের দিনে যখন আপনারা ক্ষমতায় রয়েছেন, 10,323 বহু শিক্ষক বর্তমানে ময়দানে ময়দানে ঘুরছেন, মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে সেই আশ্বাস নির্বাচনের প্রাক মুহূর্তে কেন দেওয়া, এবং আজ অবধি কেন তা পূরণ করা হয়নি, বা তাদের নিয়ে কেন কিছু বলা হচ্ছে না, কোনো প্রটেস্ট করা হচ্ছে? বিষয়টা এটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আমি বলবো, আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমাদের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা মহোদয়ের সঙ্গে 10,323 জনের অনেক কর্মচারী এসে দেখা করছিলেন। উনি তখন নাকি প্রতিশ্রুতি দিয়েছিল যে ওরা যদি সরকারে আমরা যাই, তাদের সম্পর্কে উনি কথা তুলবেন এবং এই বিষয়টা তুলে ধরবেন। কিন্তু এই বিষয়ে উনি মিনিস্টার হওয়ার পর তুলে ধরছেন কিনা আমি জানি না। তবে এই বিষয়টা উনি তখন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল। বহুত অনেক মানে যারা 10,323 কর্মচারী আমার এখানে এসেছে, ওনারা বলেছে, স্যার উনি তো কথা দিয়েছিল, কিন্তু এখন তো ওনারা কথা বলতে চাচ্ছে না, অনিমেষ বাবু আপনারা কি করবেন, বিধানসভাতে প্রশ্ন তোলেন। আর এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গোচরেও আছে, বা অনেক সময় নেওয়া হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে আমি বলবো, তাদের বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখার দরকার।
যেহেতু বিষয়টা দীর্ঘদিন ঝুলে আছে এবং অনেকজন মারাও গেছে, 300-র অধিক মারা গেছে, খুব কষ্ট, আর পরিবারগুলি খুবই অসুবিধায় আছে। তাই সুতরাং তাদের এটা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা দেখাটা উচিত এবং তাদেরকে 10,000-300 চাকরিতে নইলে অন্য কোনো একটা চাকরিতে ইয়ে করে পোস্ট ক্রিয়েট করে তাদেরকে যদি নিয়োগ করা যায়, হয়তো সেই পরিবারগুলো বেঁচে যেতে পারে। এবং খুবই এটা মানে কি বলবো, মানে দুঃখজনক ঘটনা। আমি বলবো রাজ্য সরকারকে এবং সব বিরোধী দলকে বলবো এই বিষয়টা নিয়ে কথা বলা এবং এই বিষয়টা নিয়ে আমরা আরো সোচ্চার হওয়ার প্রয়োজন আছে। এই এতগুলা মানুষের জীবন চলে গেল আর বাকিগুলো খুব কষ্টে আছে, তাদের কথাটা আমাদের ভাবা উচিত বলে মনে করি। স্যার, যেটা তথ্যবিজ্ঞ মহল বা বুদ্ধিজীবী মহলের মধ্যে এমন বহু আলোচনা হয় যা আমরা শুনতে পাই, কেননা আমরা শুধুমাত্র একটি দল নয়, সেখানে তিপ্রা, মথা, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস প্রত্যেক দলকে নিয়ে আমরা খবর পরিবেশন করে থাকি এবং সেখানে দর্শকদের বহু মতামত আমাদের কাছে আসে এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে একটা প্রশ্ন রয়েছে তাদের মধ্যে যে তিপ্রা, মথা দল এই এত বছরে যে পাহাড় রয়েছে বা সেখানে টিটিএডিসি এরিয়া রয়েছে সেখানে কিছু উন্নয়নের কাজ করেনি। সামনে নির্বাচন রয়েছে 2026 এবং সেই নির্বাচনের প্রাক মুহূর্তে এমন কিছু একটা করতে হবে যাতে করে জনগণের সমর্থন আবারও পাওয়া যায়। সেই কারণেই নাকি আপনারা ইলিগেল মাইগ্রেন্টস এর বিষয়টাকে বর্তমানে ইস্যু হিসাবে তুলে ধরছেন বা এটাকে সামনে ধরে আপনারা 2026-এর ইলেকশন লড়াই করবেন, এমনটা কিন্তু আলোচনা চলছে। তা কতটুকু সঠিক, এর মধ্যে কতটুকু যুক্তিযুক্ততা রয়েছে? না, এটা আমরা ইলিগাল মাইগ্রেন্ট ইস্যু নিয়ে আমরা আগামী নির্বাচন লড়াই করব সেরকম আমাদের কোনো সিদ্ধান্ত নেই। ইস্যুটা হচ্ছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, এটা আজকে থেকে না, এখানে যে নোটিফিকেশনটা আজকে থেকে না, 1971 সনে 29শে নভেম্বর প্রথম নোটিফিকেশন হয়েছিল। তখন বলা হয়েছিল যে 1971-এ 25শে মার্চের পরে যারা আসবে ভারতবর্ষে তাদেরকে এখানে রাখা যাবে না, এটা ডাইরেকশন আছে। এখানে নোটিশটা কপিটাও আমার কাছে আছে। তারপর 2017-তে নোটিফিকেশন হয়েছে, সে কপিটাও আমার কাছে আছে, সেটা লুকে রাখা হয়েছে, তখন কেউ জানতে পারেনি। 2021-এও আবার নোটিফিকেশন হয়েছে, সেটাও আমরা কেউ জানতে পারেনি। 2025-এ যখন আমি চিঠি দিয়েছি কেন্দ্রীয় সরকার এবং নোটিফিকেশনটা বাইরে হয়েছে, নোটিফিকেশনটা বাইরে হওয়ার পর আমাকেও মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স ফরেনার্স ডিভিশন 1 থেকে আমাকেও চিঠি দেওয়া হয়েছে যে এই বিষয়টা নিয়ে, ওই ডাইরেকশনটা আমি পেয়েছি। তো এখন তারপরে আমি জানতে পেরেছি, তারপরে আমরা এই মুভমেন্টটা শুরু করেছি। তো এখন আমরা গ্রেটার ত্রিপুরান ইস্যুটা নিয়ে তো আমরা তো এখন সারাদিনই সরকারের সঙ্গে তো আমরা আলোচনা চলছে। তো 1 বছর প্রায় 18 মাস হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। তো এখন আমরা বলছি আমরা সরকারে থাকবো কিনা, এই বিষয়টা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিছু পাবে না, শুধু আমরা একজন ক্যাবিনেট, একজন স্টেট মিনিস্টার নিয়ে আমরা সরকারের সঙ্গে থাকবো, সেই বিষয়টা নিয়ে আজকে প্রশ্ন উঠছে। সে কারণে আমি বলবো যে আগামী দিন অবৈধ বেআইনি অনুপ্রবেশকারীদের ইস্যুকে নিয়ে আমরা নির্বাচন লড়তে যাব না। আমাদের মেন যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ত্রিপুরার সাথে যে অধিকার, আমরা যে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে ল্যান্ড রাইটসের কথা বলা হয়েছে, সেখানে পলিটিক্যাল রাইটসের কথা বলা হয়েছে এবং কালচারাল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, সেই ইস্যু থেকে নিয়ে আমরা আগামী দিন লড়বো। এবং কিছুদিন আপনারা অপেক্ষা করুন, আমাদের পার্টি বড় একটা সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি কি করব। আমি আগামী দিন আপনারা 26-এর আগে দেখবেন আমরা কোথায় গিয়ে দাঁড়াই আমাদের পার্টি, সেটা জনগণকে নিয়ে আমরা যেহেতু লড়াই করব এবং জনগণের স্বার্থে নিয়ে যেহেতু আমরা আন্দোলন করছি, সেটা জনগণের কাছে আমরা সিদ্ধান্তটা আমরা সপ্তাহ দেখিয়ে দিব। স্যার, একেবারে শেষ প্রশ্নে আমরা থাকবো যে একটা অভিযোগ বা একটা সেখানে বলাই যেতে পারে প্রত্যেকের মধ্যে বর্তমানে একটা প্রশ্ন উঠছে, তবে তখন কেন এই বিষয়টাকে ধরা হয়নি, এখন কেন এই বিষয়টাকে এত বড় করে ধরা হচ্ছে? বেশ বহুদিন আগে থেকে পাতালকন্যা জমাতিয়া এই একই বিষয়, ইলিগাল মাইগ্রেন্টস এর বিষয়ে তিনি বহুবার সিন ক্রিয়েটও করেছেন, তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। উনাকে তখন কেন তিপ্রামথা দলের যারা ছিলেন তখন উনাকে কেন বিতাড়িত করে দেওয়া হয়েছিল পাহাড় থেকে, বা পাহাড়ে বা যেখানে তিনি যেতেন সেখানে কেন তখন উনার উপর আক্রমণ করা হতো? আজকের দিনে দাঁড়িয়ে আবারও কেন সেখানে তিপ্রামথা দল এই বিষয়টিকে নিয়ে তখন এগিয়ে যাচ্ছেন বা এই বিষয়টিকে নিয়ে প্রাধান্য দিচ্ছেন? তবে কি বলাই চলে যে তিপ্রামথা দল বর্তমানে পাতালকন্যার যে দেখানো পথ, সে পথে কি হাঁটছেন? এমনটা কিন্তু আমাদের প্রশ্ন নয়, সেটা জনগণের যে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের কাছে প্রশ্নগুলি তুলে ধরা, সেই প্রশ্নটাই আপনার থেকে জানতে চাও। আমরা পাতালকন্যার পথটা কোনোদিন আমরা অনুসরণ করেন। এনআরসির কেসটা পাতালকন্যা যেভাবে সুপ্রিম কোর্ট করেছিল,
আমরা মহারাজার নেতৃত্বে এবং আমি একজন সিগনেটরি, বিজয় কুমার রাংখল আমাদের সম্মানিত প্রেসিডেন্ট পার্টি, এবং এখন বর্তমানে যে তৃতীয় এডিসি চেয়ারম্যান জগদীশ বর্মা এবং সুনীল কলি প্রফেসর, আমরা সই করেছিলাম। তো এখানে লাস্টে যেটা সুপ্রিম কোর্টে যেটা ভার্ডিক্ট হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা প্রথমে হাইকোর্টে যান, হাইকোর্ট থেকে আপনারা সুপ্রিম কোর্টে আসার জন্য। যেমন আসামের ক্ষেত্রে তারা প্রথমে হাইকোর্ট এনআরসি করার জন্য করেছিল, তারপর সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু আমাদের এখানটা উল্টা হয়েছে, আমরা প্রথম সুপ্রিম কোর্টে গেছি, পরে আমাদেরকে হাইকোর্টে যাওয়ার জন্য ওনারা বলেছে। তো এই বিষয়টা নিয়ে যখন পাতালকিনা বিভিন্ন সময় মুভমেন্ট করেছে, মহারাজা ওনার বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছে, কিন্তু কথা হচ্ছে পাতালকিনা শেষ মুহূর্তে বিভিন্ন ইস্যু নিয়ে, বিশেষ করে 2021-এ এডিসি নির্বাচন প্রাককালে উনি অ্যালায়েন্স করতে চেয়েছে আমাদের সঙ্গে। তো আমাদের পার্টি অনেক নেতৃত্ব আছেন, তাদেরকে না দিয়ে পাতালকিনাকে আমরা সব আসন 2/3 আসন তো আমরা উনাকে দিতে পারিনি। উনি অনেক আসন দিয়েছিল, উনাকে আমরা 5টা আসন দিয়েছিল এবং সব সহযোগিতার কথা উনি মানে নেননি। তারপরে উনি চলে গেছে। তারপর মহারাজার সম্পর্কে, মহারাজাকে বিভিন্ন ওনার ফেসবুকে মাফিয়া থেকে শুরু করে যত ধরনের খারাপ নোংরা যত শব্দ আছে, ভাষা আছে, উনি ব্যবহার করেছেন। ত্রিপুরা মথার নেতৃত্বদের উপর উনি অনেক গালিগালাজ করেছেন, এগুলি আছে। এবং বিভিন্ন মানুষকে এমন ভিডিও ক্লিপও আমাদের কাছে আছে যে উনি বলেছেন যে অমুকে অমুক ইয়ে করে দাও, এভাবে তাদেরকে কমেন্ট করে, এভাবে ফটোটা এডিট করে দাও, এভাবে অনেক কিছু ওনার কমেন্টে আছে। এগুলো সোশ্যাল মিডিয়াতে এখনো আছে, এগুলিতে মুছে যায়নি। সুতরাং পাতালকিনাকে আমরা ব্যক্তিগত আক্রমণ করিনি। সাধারণ জনগণ এই যে তার বিভিন্ন কমেন্ট এবং বিভিন্ন বক্তব্য, এগুলোর উপর ক্ষুব্ধ হয়ে তার উপর গ্রামে তাকে ঢুকতে দেয়নি। এবং বিশেষ করে মহিলারা তাদেরকে গো ব্যাক পাতালকিনা কালো পতাকা দেখিয়েছে। আমরা কেন, আমাদের নিজস্ব একটা লক্ষ্য আছে, নির্দিষ্ট একটা টার্গেট আছে, কেন আমরা পাতালকিনাকে অনুসরণ করব? তাহলে কি আমরা কি পাতালকিনার বাদে আমাদের দলে কি নেতৃত্ব নাই? পাতালকিনা কি আমাদেরকে ইয়ে করবে? উনি এখন কোথায় চলে গেলেন? মানুষকে অনেক কথা বললেন, ভোট বয়কট করলেন, যারা বাংলাদেশে অবৈধদের কে যদি বহিষ্কার করানো হয়, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয়, তাহলে উনি ইয়ে করবেন না। শেষে তো উনি নিজের পার্টি টিপিএফ কে তো সেরে উনি বিজেপিতে জয়েন করলেন, চেয়ারম্যান হলেন। এখন নীরব কেন উনি? এখন তো উনি বাইরে হয়ে ইয়ে করতে পারে। উনাকে তো পার্টি থেকে তো বহিষ্কার করে দেওয়া হলো। উনি বলছে আমি এখনো অফিসিয়ালি পাইনি, এগুলি কেন বলছে? তো উনি যদি এখানে পার্টি থেকে ওনাকে বহিষ্কার করা হলো, তারপরে তো উনি টিআরপিসির চেয়ারম্যান হয়ে বসে আছে, কেন থাকবে উনি? সুতরাং এগুলি ইয়েটা ঠিক না যে আমরা পাতালকিনাকে অনুসরণ করে আমরা এই যে বেআইনি অনুপ্রবেশকারী বিষয়টা না। এটা হলো মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যেটা ডাইরেকশন দেওয়া হয়েছে, নোটিফিকেশন বাইর হয়েছে, সেটাকে আমরা কার্যকরী করার জন্য এটা আমরা দাবি জানাচ্ছি। এটা আমাদের এজেন্ডাও নয়, আমরা শুধু এইটুকুই বলছি যে কেন্দ্র সরকার যে নির্দেশনা দিয়েছে সেটা কার্যকরী করা হোক, যেটা আসামে করা হচ্ছে, অরুণাচল প্রদেশে করা হচ্ছে, যেটা দিল্লিতে করা হচ্ছে, গুজরাটে হচ্ছে, মহারাষ্ট্র হচ্ছে, সেভাবে ত্রিপুরাতে করা হোক, এটাই আমরা দাবি জানাচ্ছি আর কি। স্যার, একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা রাখবেন? আমি ত্রিপুরার জনগণকে বলবো, বেআইনি অনুপ্রবেশকারী এটা কোন একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই না, এটা কেন্দ্রীয় সরকার একটা নির্দেশনা দিয়েছে। সে নির্দেশনা মোতাবেক সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, সে যে কোনো ধর্মের, সে যে কোনো ভাষাভাষী লোকে হোক, যারা বেআইনিভাবে ত্রিপুরায় আছেন, তাদের আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি, এবং সেই হিসাবে আমরা তাদেরকে ত্রিপুরার থেকে সসম্মানে তাদেরকে ডিটেকশন এবং ডিপোর্ট করার জন্য দাবি জানাচ্ছি। কেননা ত্রিপুরা একটা ছোট রাজ্য, এখানে বাংলাদেশ থেকে হাজার হাজার লাখ লাখ ত্রিপুরায় এসে আমাদের অধিকার দখল করবে, আমাদের জমি দখল করবে, আর আমাদের বংশধর ভবিষ্যৎ বংশধররা কোথায় থাকবে, সেই চিন্তা ভাবনা থেকে আমরা দাবি জানাচ্ছি যে ত্রিপুরায় বেআইনিভাবে অনুপ্রবেশকারী সে যেই হোক, সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, সে মুসলিম হোক, সে মণিপুরি হোক, তাকে চিহ্নিত করে তাদের দেশে সসম্মানে ফেরত পাঠানো হোক, এটাই আমি দাবি জানাচ্ছি। এবং এটা রাজনৈতিক ফ্ল্যাগ নিয়ে না করে এই আন্দোলনটা জাতীয় ফ্ল্যাগ নিয়ে আমরা এই আন্দোলনটা করলে আমি খুশি হব। কেননা এটা জাতীয় ইস্যু, এটা কোনো দলীয় দাবি বা দাবির ভিত্তিতে এটা করা হয়নি, এটা জাতীয় ইস্যু। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, তাই এটাকে জাতীয় ইস্যু হিসাবে আমরা মুভমেন্ট করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।
আমরা এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে ঠিক যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা আজকের দিনে রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা খুবই জরুরি। আমরা হয়তোবা বিভিন্ন ভাবে প্রতিনিয়ত ডেস্কে বসে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনায় থাকার চেষ্টা করি, আপনাদের মতামত জানার চেষ্টা করি, কিন্তু ঠিক এই বিষয়গুলোতেই রাজ্যের যারা নেতৃত্বরা রয়েছেন তারা কেমন পদক্ষেপ গ্রহণ করছেন, তারা কি কি স্টেপ গ্রহণ করছেন সেগুলো তুলে ধরতেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই অনুসারে এই মুহূর্তে আজকে আমাদের সাথে রয়েছেন রাজ্যের একজন বরিষ্ঠ নেতৃত্ব বললেই চলে, বহু দিন যাবৎ যিনি রাজনীতির সাথে জড়িত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন যিনি, ওনাকে অনেকে টাইগার বলেও চিনে থাকেন। আমাদের সাথেই রয়েছেন রজিন দেববর্মা স্যার, উনি বিধায়ক। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এ। ত্রিপুরা নিউজ যারা দেখছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। স্যার, প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি ইলিগেল মাইগ্রেন্ট, যে অবৈধ বাংলাদেশের যে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আপনার বহু আমরা আন্দোলন দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত আপনি এই বিষয়গুলোকে নিয়ে কথা বলছেন। কিছুদিন আগে আমরা একটা মাস গ্যাদারিংও দেখতে পাই এই বিষয়কে কেন্দ্র করে। আমরা জানতে চাইবো যে যেহেতু এই ইলিগেল মাইগ্রেন্টের বিষয়টা, এই যে রাজ্যের বহু জায়গা তারা দখল করে নিচ্ছে, সেটা তিপ্রাসাদের একটি মূল দাবি বলেও আপনারা সেই বিষয়টি তুলে ধরেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে অন্য রাজ্যের যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের আমরা দেখতে পাচ্ছি, হয় সিপিআইএম এ বলুন বা কংগ্রেস, তারা এই বিষয়গুলোতে নীরব ভূমিকায় বললেই চলে। বা যে দলের সাথে আপনাদের দল অর্থাৎ ত্রিপুরা মথা দল বর্তমানে সেখানে প্রায় একটি একটে বা একটি চুক্তিতে তারা জড়িত রয়েছে, সেই দলের যারা এমডিসিরা রয়েছেন, এমএলএরা রয়েছেন, তারা প্রত্যেকেই নীরব ভূমিকা। এই বিষয়টি কিভাবে দেখছেন? প্রথমে আমি যারা ত্রিপুরা নিউজ চ্যানেল 8 যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। ইলিগাল মাইগ্রেন্ট ইস্যুটা নিয়ে অতীতে অনেক আন্দোলন হয়েছে, সে 1967 সন থেকে। আমি 2024 থেকে বিষয়টা সেনসিটিভ বিষয়টা দেখে আমি এটা চিঠি লিখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, এবং লেখার পর এবং 2025-এ আবার আমি মে মাসের 8 তারিখ আবার চিঠি কেন্দ্র সরকারকে লিখেছি। লেখার পর 19 মে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নোটিফিকেশন বাইর হয়েছে। সেই নোটিফিকেশন মোতাবেক ত্রিপুরায় কার্যকরী করার জন্য আমরা আন্দোলন শুরু করেছি। বিভিন্ন জায়গায় আমাদের র্যালি হয়েছে। সর্বশেষ 7 তারিখ জুলাই আমরা আগরতলাতে বড় র্যালি করেছি। আমরা এই বিষয়টা নিয়ে শুধু এইটুকু দাবি জানাচ্ছি, কেন্দ্রীয় সরকার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নির্দেশনাটা আছে সেটা যেন ত্রিপুরায় কার্যকরী করা হোক। কেননা এটা গুজরাটে করা হচ্ছে, আসামে করা হচ্ছে, অরুণাচল প্রদেশে করা হচ্ছে, রাজস্থানে করা হচ্ছে, মেঘালয়ে করা হচ্ছে, দিল্লিতে করা হচ্ছে, হরিয়ানা হচ্ছে এবং তামিলনাড়ুতে করা হচ্ছে। রিসেন্টলি আমি যখন দিল্লিতে ন্যাশনাল ওয়ার্কশপে আমি গেছি, সেখানকার বিধায়কদের সঙ্গে আমার দেখা হয়েছে দিল্লিতে, এবং তাদের সঙ্গে কথা বলেছে, তাদের এখানে এগুলি চলছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মানে আমাদের ত্রিপুরার যেটা জাতীয় রাজনৈতিক দল কংগ্রেস, বিজেপি, সিপিএম বা অন্যান্য যেগুলি রাজনৈতিক দল আছে, সেখানে জনজাতির অংশে যারা নেতৃত্ব আছেন, এমএলএ আছেন, মন্ত্রী আছেন বা অন্যান্য এমডিসি এরা আছেন, তারা কিন্তু এই বিষয়তে নীরব। শুধু ত্রিপুরা মঠা নেতৃত্বরাই এ নিয়ে সরব হয়েছেন এবং আন্দোলনমুখী হয়েছে। কথা হচ্ছে বিষয়টা শুধু এটা ত্রিপ্রাসাদের জন্য না, এটা ত্রিপুরা রাজ্যের জনগণের সবার জন্য। কারণ এই যে বাংলাদেশি বা মায়ানমার থেকে যারা অবৈধভাবে ত্রিপুরায় আছেন, তাদের আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য একটা হুমকি। আপনারা সবাই জানেন যে জম্মু কাশ্মীরের পেহেলগামে যে এখানে অ্যাটাক হওয়ার পরে সারা ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, কি হবে জনগণের নিরাপত্তা নিয়ে। আজকে যখন এই চ্যানেলে আমি কথা বলছি, আমি বলবো যে এখন যেগুলি বিহারে কিছুদিন আগে যে নির্বাচন কমিশন যেটা স্পেশাল ইন্টেনশিপ যেটা রিভিশন যেটা করছে এসআইআর, সেখানে দেখা গেল 35 লক্ষ বেআইনি ভোটার তালিকাতে বেআইনি অনুপ্রবেশকারীদের নাম অন্তর্ভুক্ত হয়ে আছে এবং সেটা বাদ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। আজকেও বিভিন্ন পেপারগুলিতে আছে, গতকাল ন্যাশনাল মিডিয়াগুলিতেও আছে।
তো সেখানে দেখা গেল নেপালি বহুত নেপাল থেকে আসা বেআইনি পুরস্কার সেখানে ধরা পড়ছে, তাদের নাম আছে। মায়ানমার থেকে বহুত লোক সেখানে ভোটার তালিকার নাম এখানে জায়গা জমি কিনে নিয়েছে, অনেক বাংলাদেশি সেখানে আছে। আর ত্রিপুরায় আমি তো এর আগেও আমি আমার চিঠিতে উল্লেখ করেছি স্পষ্টভাবে, এবং মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করেছি। ত্রিপুরার বিএসএফ এর আইজি এবং আসাম রাইফেল সব ডিজি এবং চিঠি চিফ সেক্রেটারিকে আমি দিয়ে সবাইকে দৃষ্টিগোচরকে দিয়েছি। কেননা যে ডাইরেক্টিভ যেগুলি আছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে, সেখানে ডিটেনশন ক্যাম্প করার কথা রয়েছে, সেখানে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। ত্রিপুরা সরকার এই পর্যন্ত যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে ডাইরেক্টিভটা আছে তার ইয়েতে যে নির্দেশনায় যে কিছু একটা করেছে আমাদের চোখে পড়েনি। তাই সুতরাং বলবো তারা কেন এই ব্যাপারে নীরব, সেটাই আমাদের প্রশ্ন এবং জনগণের প্রশ্ন। কারণ এখানে ত্রিপুরায় এখানে আমরা দেখি রাস আমাল থেকে যারা আমরা এখানে ত্রিপুরাচা, এখানে ওয়ানচা, বাঙালি, মুসলিম হোক সে বুদ্ধি হোক, আমরা ঐক্যবদ্ধভাবে এখানে আছি। আমাদের যে চিরকাল যে আমাদের বন্ধন সেটা তো আমরা এভাবে আছি। কিন্তু ইদানিং দেখা গেছে যে এখানে শুধু ত্রিপুরাচা না, এখানকার আমাদের বাঙালির বাইরেও সুচার হয়ে উঠেছে। তারাও বেআইনি অনুপ্রবেশকারীদের ফলে তাদেরও জীবন জীবিকার ক্ষেত্রে টান পড়েছে, তাদের এখানে জাগার সংকুলনতা সংকুচিত হয়ে আছে। এভাবে তারাও সোচ্চার হয়েছে। আমাদের যে রেলিতে সেখানে দেখেন বাঙালি বাইরেও এসে বক্তব্য রাখছে, কথা বলছে, মুসলিমরাও আছে, বুদ্ধিরা আছে। এবং ত্রিপুরার যে কাউন্সিল অফ ত্রিপুরা হদার 19টা কমিউনিটি যে জনজাতিদের নিয়ে একটা সংগঠন, তাদের সব নেতৃত্বরা হদা অকরারা এখানে আছে। সুতরাং বিষয়টা খুব সেনসিটিভ এবং এই বিষয়টা আমরা সোচ্চার হওয়ার দরকার। স্যার, আপনাদের যে দল ত্রিপুরা মথা দলে আমরা বর্তমানে একটি বিষয় দেখতে পাচ্ছি এবং তাকে নিয়ে নানান প্রশ্ন জনমহলে। আমরা যদি বলি যে আপনাদের দলেরই একজন বিধায়ক, উনি বিধায়ক ছিলেন, তারপর মন্ত্রী হয়েছেন, মন্ত্রী অনিমেষ দেববর্মা, এবং আপনিও সেই একই দলের বিধায়ক রয়েছেন। মিডলে আমরা দেখতে পাই সামাজিক মাধ্যমে একটি বিষয়কে নিয়ে অনেক তোলপাড় হয়, এই যে ইলিগাল মাইগ্রেন্টের বিষয়টাই, ওনারা বিভিন্ন জায়গা জমি দখল করে নিচ্ছে এবং সেই বিষয়টাকে নিয়ে বন দপ্তরের আপনি যেমনি মন্ত্রী রয়েছেন ওনার কাছে একটি চিঠি মারফত আপনি সেখানে পৌঁছে দিয়েছিলেন, এবং সেই বিষয়টাই সামাজিক মাধ্যমে আমরা তোলপাড় করতে দেখি। অনেকের মতবাদ ছিল যে চিঠির মাধ্যমে বলার কি রয়েছে, একই দলের আপনারা বিধায়ক, বিধায়ক থেকে উনি মন্ত্রী হয়েছেন। এই বিষয়গুলিকে কেন্দ্র করে জনমহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি দলের মধ্যে কোনো কোন্দল রয়েছে বা দলের মধ্যে দলীয় কোন্দল রয়েছে, তার কারণে কি চিঠি মারফত আপনাকে বলতে হচ্ছে? আপনারা সামনাসামনিও বলতে পারতেন, চিঠি মারফত মন্ত্রীকে পাঠানোর নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি আপনি এই বিষয়টি একটু স্পষ্টীকরণের মাধ্যমে তুলে ধরেন। না, বিষয়টা হচ্ছে এটা দলীয় না, ইলিগেল মাইগ্রেন্ট ইস্যুটা এটা তো ন্যাশনাল ইস্যু। উনি আমাদের দলের থেকে মিনিস্টার হয়েছেন, ঠিক আছে, কিন্তু উনার দপ্তরের যে জমিটা আছে, যে ফরেস্ট ল্যান্ডটা, ওইখানে প্রচুর বিভিন্ন জায়গায়, যেমন গন্ডাতৈসা, যে এরকম সামনু, করবুক সহ এদিকে সাবরুমে বিভিন্ন জায়গায় পার্বত্য চট্টগ্রাম থেকে অনেক বাংলাদেশিরা এসে এখানে জমি দখল করছে। গন্ডাছড়াতে গেলে অবাক হয়ে যাবে, সেখানে প্রায় 18-20টা গ্রাম ইতিমধ্যে তারা এস্টাবলিশ করে নিয়েছে, আমবাগান করেছে, আধার কার্ড করে নিয়েছে, রেশন কার্ড করেছে, সরকারি সব ফেসিলিটি ওরা পাচ্ছে, এবং পিএমজেএসওয়াই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাচ্ছে ওরা। তো বিষয়টা তো কেউ হাইলাইট করেনি। বিভিন্ন সময় আমরা আলোচনা করি, দলীয়ভাবে এই বিষয়টা আলোচনা করি, কিন্তু মুখে যে আমরা আলোচনা করি তাতে তো কিছু হবে না। অফিসিয়ালি যদি চিঠিটা যদি দেওয়া যায়, কেউ না কেউ যদি চিঠি দেয়, তখন প্রশাসনিকভাবে একসঙ্গে যাওয়াটা তাদের পক্ষে সুবিধা হয়। সেই হিসাবে আমি চিঠিটা দিয়েছি এবং উনি আমাকে উত্তরও দিয়েছেন, এবং বিষয়টা ওনার ডিপার্টমেন্ট দেখতেছে। এবং উনি একসময় আমাকে বলেছেন যে আমার কাছে তো কোনো ফোর্স নেই তেমন, আমি গভর্নমেন্ট থেকে টিএসআর চাচ্ছি, 400 টিএসআর জোয়ান চাচ্ছি। বিষয়টা আমি বললাম যে আমার চিঠিতে উল্লেখ করেছি যে বগাফাতে এখানে রিয়াং জনজাতির যারা ফরেস্ট ল্যান্ডে রাবার বাগান লাগিয়েছিল, তা তাদেরকে কেটে দেওয়া হয়েছে। তাহলে সেম সামনুতে বিভিন্ন জায়গায় ফরেস্ট ল্যান্ডে জমি দখল করে যারা বসবাস করছে, যারা ইতিমধ্যে রাস্তা টাস্তা করে নিয়েছে, এবং সেখানে ব্লক থেকে তাদেরকে পেপার ব্লক এবং সিসি রুটও করে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য আমি চিঠিটা লিখেছি। উনি বলছে দেখা যাক কি করে, যদি
একই দলের হোক বা যে দল পার্টির হোক, সরকারি যেটা কর্তব্য ওনাকে করতে হবে। যদি না করে সেটা দল হোক আর অন্য যেই হোক, সেটাতে আমি তো প্রশ্ন উঠাবই এবং এটার জন্য আমি আওয়াজ তুলবই। স্যার, একটি বিষয় যদি আমরা বলি যে বিরোধী দলনেতা বর্তমানে যিনি রয়েছেন, অর্থাৎ এলওপি বর্তমানে যিনি রয়েছেন জিতেন্দ্র চৌধুরী, উনি একটি বিষয় বলেন, উনি বিশেষভাবে আপনাদের দলকে সেখানে অভিযোগের মাধ্যমে তুলে ধরেছেন, কিছু কটাক্ষ করেছেন। তিনি বলেন যে তারা 25 বছর রাজ্যে রাজত্ব করেছেন, কিন্তু তাদের মধ্যে যারা এমডিসি বা ইএম যারা ছিলেন পূর্বে, তারা 25 বছরেও এই ধরনের বাড়ি বা গাড়ি করতে পারেনি। যারা আপনারা নাকি সেখানে 25 মাসই আপনাদের মধ্যে এমন বহু নেতৃত্ব রয়েছে যারা নাকি বড় বড় বাড়ি গাড়ি করে নিয়েছে, এবং এমনও বহু নেতৃত্ব রয়েছে যাদের নাকি কিছুই ছিল না, ঘর বাড়ি, সেখানে তারা প্রচুর প্রচুর জায়গার সম্পত্তি বর্তমানে মালিক। এই যে টাকা, তার উৎস কি, এমনটাই কিন্তু কটাক্ষ করেন তিনি, বা তীর ছুড়ে দিয়েছেন আপনাদের দলের বিধায়ক বা নেতৃত্বদের দিকে। এ বিষয়ে আপনি কি বলবেন? জিতেন বাবু যেটা বলেছেন, আমি বলবো জিতেন বাবুদের পার্টিতে তাদের এমএলএ এমডিসিরা কত টাকা চাঁদা দিতে হয়, ওদের 50% উপর তারা লেবিতে নিয়ে নেয় পার্টিতে। ওদের এমএলএ সঙ্গে আমার খুব পরিচিত এবং খুব আমি তাদের সঙ্গে কথাবার্তা বলি মাঝে মাঝে। আজকেও আমার অ্যাসুরেন্স কমিটি মিটিং এ দেখা হয়েছে। ওনারা বলে তাদেরকে গাড়ি একটা কিনতে গেলে তারা পার্টি থেকে আগে অনুমতি নিতে হয়। তাদের বেতনে যত টাকা, এখন 1.5 লক্ষ টাকা মতন আমরা ভাতা পাই, সেখান থেকে তারা পায় 40 হইতে 50,000 টাকা। তারা যখন এলাকায় যায় তখন বিভিন্ন মানুষ তাদের কাছে আছে, বিশেষ করে গরিব অংশের মানুষ, তাদেরকে 1,000 2,000 টাকা দিতে তাদের মাঝে শেষ হয়ে যায়। তো তাদের নিজস্ব একটা খরচ আছে, তারপর আসা যাওয়া করতে হয়, তাদেরকে বিভিন্ন জায়গায় মিটিং এ আসতে হয়, আগরতলায় যেতে হয়, এবং তাদের অধিকাংশ বিধায়ক আগরতলায় থাকে না, গ্রামে থাকে। তো সুতরাং জিতেন বাবুকে আমি বলবো, আপনাদের সময়ে যে অবস্থা, এখনের যে অবস্থা, সেটা তো অনেক পার্থক্য আছে। তো ওনাদের সময় কি করেছেন ওনারা, সেটা তো উনি তো নিজেই তো প্রকাশ করলেন যে তারা কিছু করতে পারেনি। আমি বলবো যে তাদের সময় ও তো হাউস লোন নেওয়ার বিধানসভা থেকে সুবিধা আছে, ওনারা এমএলএরাও তো নিয়েছে, অনেক এমএলএরাও নিয়েছে, মিনিস্টারও তো লোন নিয়েছে, এটা রেকর্ড আছে বিধানসভায়। ওনারা করতে পারলেন না কেন? কেন করছেন? ওই টাকা নিয়ে ওরা কি করলো সেটা আছে। কষ্ট লাগে অ্যাকচুয়ালি যারা কমিউনিস্ট যারা করে ত্রিপুরা রাজ্যে। আমি একটা উদাহরণ দেব, গন্ধসারের পাখি ত্রিপুরা মরার সময় ওনাকে দেখার মতন লোক কেউ ছিল না, অথচ উনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন সিপিএম এ। এখনো অনেক সিপিএম এর বিধায়ক আছেন যারা হসপিটালাইজ হয়ে আছেন, তাদেরকে দেখার মতন অনেক নেই। মাঝে মাঝে পেপার গুলিতে আছে, তাদের খোঁজ খবরই রাখেন না। নিপেন বাবু যখন মারা যায় তখনও ওনাকেও তো দেখার মতন লোক ছিল না, অনেক কষ্ট করে উনি মারা গেছেন। ওইরকম অনেক উদাহরণ দেওয়ার আমাদের কাছে আছে। সুতরাং আজকের ওনাদের সময়ে, দশরথ বাবু থেকে সিপিএম এর সময়ে যে অবস্থা, বর্তমানের এই অবস্থা, এই আধুনিক যুগে মানুষ সবাই নিজেদের নিরাপত্তার জন্য সবাই চিন্তা ভাবনা করে, বিশেষ করে গাড়ি অ্যাক্সিডেন্টের বিষয়টা নিয়ে। তাই একজন বিধায়কের নিরাপত্তা খুবই জরুরি। সেই হিসাবে তার নিরাপত্তার জন্য ওনার গাড়ি কেনা খুব বাধ্যতামূলক। আমি নিজেও কিনেছি একটা গাড়ি, লোন নিয়ে করেছি, লোন নিয়ে আমি গাড়িটা ব্যাংক থেকে লোন নিয়ে আমি গাড়ি কিনেছি। সুতরাং প্রয়োজনের জন্য তো আমি গাড়ি কিনেছি, আমি তো লাক্সারিয়াস জীবনে ইয়ে করা নাই। আর এখানে সরকার আমাদেরকে কোয়ার্টার দিচ্ছে, এখানে আছে। সুতরাং জিতেন বাবুর এইভাবে অভিযোগ করা তা ঠিক নয়। উনি তো অনেক বুক করেছেন, উনি তো মিনিস্টার ছিলেন, উনি তো এমপি ছিলেন, এখনো তো এলওপি, উনি তো ক্যাবিনেট মিনিস্টারকে ডেপুটি সিএম এর র্যাঙ্কের মর্যাদায় উনি এটা অবস্থান করছেন। আমি ওনাকে অনুরোধ করব, উনি যতটুকু বুক করেছেন ওনাদের এমডিসি, ওনাদের এমএলএ দেরকে সেরকম একটা বুক করার সুযোগ দেওয়া হোক। কারণ ওনারাও তো একজন বিধায়ক হিসাবে এলাকায় যাইতে হয়, বিভিন্ন মিটিং এ যেতে হয়, এবং তাদের নিরাপত্তার প্রশ্নে এগুলি করা উচিত বলে আমি মনে করি। এবং তাদের লেভিটা 50% না নিয়ে এটা কমে দিলে, অন্তত 10% বা 5% নিলে হয়তো বিধায়করা সুষ্ঠুভাবে চলতে পারবো বলে আমি মনে করি।
স্যার, আরো একটি বড় বিষয় উঠে এসেছে এই মুহূর্তে, বড়সড় অভিযোগ বললেই চলে, যে 283 কোটি টাকার একটি প্রজেক্ট ছিল এডিসিতে, এবং যা ক্লোজ করে দেওয়া হয় কিছুদিন পূর্বে, এবং সেই প্রজেক্টের কাজ সম্পূর্ণ হয়ে গেছে বলেই ক্লোজ করে দেওয়া হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে জানা যায় যে পরবর্তীতে সেই অ্যাসেটে কোনো কাজই হয়নি, তবে সেই টাকা, এত বড় অ্যামাউন্ট আত্মসাৎ হয়ে যায়। এ বিষয়ে কি বলবেন? এতটা টাকা কারা আত্মসাৎ করে নিয়েছিলেন? যেহেতু প্রজেক্ট দেখানো হয়েছিল, ক্লোজও দেখানো হয়েছে, তবে সেই প্রজেক্টের কাজ কোথায়? কোন প্রজেক্টে এডিসিতে আমি ঠিক বুঝতে পারলাম না, কোন প্রজেক্ট ছিল 293 কোটি টাকা। তো প্রজেক্টটা যদি জানতো তাহলে আমি কিছু হইলে আইডিয়া করে বলতে পারতাম। তো বিষয়টা তো এডিসি অথরিটিকে জিজ্ঞেস করলে ভালো হবে, কারণ বিষয়টা তো আমি এডিসিতে দীর্ঘদিন, সেখানে আমার আসা যাওয়া নেই, আমি যাইও না এডিসিতে। তো এটার উত্তরটা আমি আপনাকে দিতে পারবো না এই মুহূর্তে আর কি। তো বিষয়টা আমাকে জানতে হবে। আচ্ছা, আমরা পরবর্তীতে জানতে চাইবো স্যার, যে টিপ্রাল্যান্ড, যেটা বড় বিষয়, টিপ্রাল্যান্ড থেকে আমরা দেখতে পেয়েছি আইপিএফটি দল বহুদিন টিপ্রাল্যান্ড নিয়ে আন্দোলন করেছে, তারপর সেই বিষয়টিকে আপনারা গ্রেটার টিপ্রাল্যান্ড বললে রাজ্যে নবগঠিত একটি দল কিন্তু অতি অল্প সময়ে জনপ্রিয়তা পায়, এবং মহারাজা বিশেষ কিছু বিষয় বলেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, এবং সেই বিষয়গুলোকে কেন্দ্র করে জনপ্রিয়তা আসে। আপনাদের দল বর্তমানে এডিসিতে তকমায় রয়েছে। সেখানে দাঁড়িয়ে একটা যে বড় প্রশ্ন থাকে যে এই যে তিপ্রাসাদের একটা ইমোশন কাজ করছিল গ্রেটার টিপ্রাল্যান্ড, তাদের অনেককেই প্রশ্ন করলে বলে ওনারা যে তাদের ঘর বাড়ি সেখানে সেই অবস্থায় নেই, ভালো অবস্থায় নেই, রাস্তাতে সেখানে রাস্তার অবস্থাও ভালো না, জলের অবস্থাও ভালো না, কিন্তু তাদের দাবি শুধুমাত্র গ্রেটার টিপ্রাল্যান্ডই, সেই রাস্তা পূরণ করে দেওয়া হোক বা জলের ব্যবস্থা আবারও করে দেওয়া হোক, সেই দাবিগুলো কিন্তু ওনাদের থাকে না, তাদের থাকে যে গ্রেটার টিপ্রাল্যান্ড। তবে সেই যে তাদের একটা ইমোশন, এই যে গ্রেটার টিপ্রাল্যান্ড নিয়ে আপনাদের তকমায় বসা, সেটা কবে পূরণ হবে? তা কত দূর এগিয়েছে? কতটুকু কথা হয়েছে আপনাদের? আমরা বহুবার শুনেছি আপনারা কথা বলেছেন, আপনারা দিল্লি গিয়েছেন, আপনাদের যে কারণে বর্তমানে আপনারা চুক্তিতেও রয়েছেন রাজ্যের বর্তমান সরকারের সাথে, তবে এখনো পর্যন্ত যেহেতু হচ্ছে না, সামনে আবারও ইলেকশন রয়েছে, কতটুকু এগিয়েছে এই তিপ্রাসাদের ইমোশন? গ্রেটার টিপ্রাল্যান্ডটা আমরা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে, আমরা যেটা মহারাজার নেতৃত্বে আমরা যে মিটিংটা হয়েছে, আমি ছিলাম একবার মিটিংয়ে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিংয়ে বিষয়টা তুলে ধরা হচ্ছে। বিষয়টা হচ্ছে কি, ওইটা ভারতের সংবিধানের আর্টিকেল 2 এবং 3 দ্বারা অনুসার করার জন্য আমরা তো ছেড়ে দেইনি। গ্রেটার ত্রিপুরার বাইরেও তো আমাদের ত্রিপুরাসা হোক, ত্রিপুরার বাঙালি হোক বা যে অংশের মানুষই হোক, তাদের চলাচলের জন্য তো আমাদের আরো অনেক দাবি রয়ে গেছে। আমরা বলছি আপাতত গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি না দেয়, অন্তত 125 অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করে সেটা এডিসির হাতে ক্ষমতা দেওয়া হোক, এডিসিতে সরাসরি অর্থ দপ্তর থেকে তাদেরকে ফান্ডটা দেওয়া হোক, ডাইরেক্ট ফান্ড দেওয়া হোক, তারপর 44টা ডিপার্টমেন্টের ক্ষমতাটা হস্তান্তর করা হোক। তারপর আমরা চাচ্ছি যে 125 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 50টা, এখন বর্তমানে 30টা আছে, সেটা 50টা করা হোক। এই দাবিগুলি আছে। এটা শুধু আমাদের ত্রিপুরা মঠা বা ত্রিপুরা সাথে দাবি নয়, এটা 2018 এবং 2023-এ বিজেপির যে ম্যানিফেস্টোটা আছে, নির্বাচন আগে যে ম্যানিফেস্টোটা ওরা বাইর করছে, তাদের ওই ম্যানিফেস্টোতে এখানে উল্লেখ রয়েছে। সেই জন্য আমরা এখন, বিশেষ করে আমি এই বিষয়টা নিয়ে খুবই মানে উঠিয়েছি, যে সবার জনগণের সামনে উঠে আনছি যে কেন এটা করা হচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে আমি বারবার বিভিন্ন সময় তুলেছি, কিন্তু সরকার সেদিকে কর্ণপাত করছে না। আমি নিজেও এই বিষয়টা নিয়ে চিঠি লিখেছি দিল্লিতে, মহারাজ নিজেও জানে, এবং আমি নিজেই ব্যক্তিগত একজন বিধায়ক হিসাবে আমি দাবি তুলেছি, যদি সরকার যদি আমাদের কিছু না দেয়, তাহলে আমরা এই সরকারের সঙ্গে অংশীদার হয়ে থাকাটা আমাদের আর প্রয়োজনে, আমরা এই সরকার থেকে সমর্থন প্রত্যাহার করাটা খুবই জরুরি, এবং সেটা খুবই মানে করতে পারলে আমাদের জনগণকে আমরা একটু বলার সুযোগ থাকবে। এখন তো দেখছি যে সরকার আমাদের কিছু দিচ্ছে না, এবং এই বিষয়টা নিয়ে আমরা বারবার আলোচনা করছি, এবং সম্ভবত কয়েকদিনের ভিতরে হয়তো একটা ভালো একটা সুযোগ আসতে পারে, আমাদের আলোচনার একটা ভালো ইয়ে থাকতে পারে। আমিও দিল্লি থেকে এই গতকালে ফিরে আসছি, যে ন্যাশনাল আমাদের ওয়ার্কশপ ছিল, সেখানে শেষ করে, এবং মহারাজের সঙ্গে উনি দিল্লিতে ছিলেন এবং ওনার সঙ্গে কথা হয়েছে। তো আগামী দিনে হয়তো আমাদের আলোচনা, বড় ধরনের আলোচনা আমরা করতে পারবো এবং আশা আছে, এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিব। এবং জনগণ থেকে আমাদের উপর অনেক প্রেসার আছে, যে আপনারা তো বলেছিলেন যে আইপিএফটি ত্রিপুরাল্যান্ড
না পাওয়ার সময় আপনারা বলছিলেন আপনারা সরকারে কেন আসেন, আপনারা বের হয়ে আসুন, এবং অনেকে আসছে, যেমন ধনঞ্জয় ত্রিপুরা, বুড়োমোহন ত্রিপুরা সহ বিশ্বকেতু দেব বর্মা, ওনারা তো চলে আসছে। কিন্তু আজকে যখন আমরা গ্রেটার ত্রিপুরানের দাবি জানাচ্ছি, তখন আমাদেরও জনগণ বলছে আপনারা কেন আসেন সরকারে বসে, আপনারা চলে আসুন। তা বিষয়টা আমরা জনগণের কাছ থেকে ভীষণ ইয়েতে আছি, এবং জনগণ খুবই হতাশ যে এটা কি হবে আমাদের জন্য, যদি না পায় কি হবে। অনেকে বলছে আন্দোলনে মুভমেন্ট করার জন্য। তো বিষয়টা নিয়ে আমরা এখন আন্দোলনে যাওয়ার জন্য চিন্তা ভাবনা আছে। আগামী দিন কি হয় পার্টিতে এটা আলোচনা হবে, এবং বড় ধরনের পার্টিতে আলোচনা হবে বলে আমি মনে করি, এবং সিদ্ধান্ত আসবে। স্যার, এটা বড় বিষয় হচ্ছে বর্তমানে যদি আপনাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়, তবে এই যে বাংলাদেশের যারা আগত রয়েছেন তাদের মধ্যে বহু চাকমা রয়েছে, রিয়াং রয়েছে, এই যে তাদের নিয়ে আপনাদের কি প্ল্যানিং থাকবে? কেননা আপনি বর্তমানে এই ইলিগেল মাইগ্রেন্টকে নিয়েই বহু স্টেপ নিচ্ছেন, বা সেখানে কেন্দ্রীয় আপনি কথা বলার চেষ্টা করছেন, তবে তাদের মধ্যে যারা চাকমারা রয়েছেন, রিয়াংরা রয়েছেন, দেবরমারা রয়েছেন, তাদের নিয়ে আপনাদের কি প্ল্যানিং থাকবে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়? না, বাংলাদেশ থেকে যেই আসুক, আমাদের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে ডাইরেকশন আছে, সে নির্দেশিকা অনুসারে তাদেরকেও এখান থেকে বহিষ্কার করতে হবে, তাদেরকেও এখানে রাখা যাবে না। এখানে পাহাড়ি বাঙালি সে সে আমার জনজাতি অংশের লোকটাকে রেখে দেওয়া হবে, বাঙালিদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া, এটা হবে না। আমি তো বারবার বলছি, পার্বত্য চট্টগ্রাম থেকে আছে, এবং আমি কেন্দ্রীয় সরকারকে যতবার চিঠি লিখে যাবে, স্টেট গভর্নমেন্টকে, চিফ সেক্রেটারি, বিএসএফ, পুলিশ ডিজিকে যত চিঠি লিখেছি, স্পেসিফিক ছামনু, গন্ধাছড়া, করব, কোন কোন ভিলেজে, কোন সাব ডিভিশনে, কোন ব্লকের আন্ডারে, কোন ভিলেজ কমিটিতে তারা এসে ঢুকছে, এবং কোথায় কোথায় তারা ভিলেজ এস্টাবলিশ করে নিয়েছে, এইগুলি আমি ডিটেলস আমার চিঠিতেই আছে। কিন্তু তারা অ্যাকশন যাচ্ছে না কেন? আমি যেগুলি দিয়েছি এটা এডিসি এলাকার, ম্যাক্সিমাম এডিসি এলাকারই দিয়েছি, এবং সমতলে দেশ আগরতলা শহরে আমি দিয়েছি। আমার এই চিঠিতে উল্লেখ আছে, এখানে হঠাৎ কলোনি আছে, শ্রীলঙ্কা কলোনি আছে, ডাকাইয়া কলোনি আছে, চাটগায়া কলোনি আছে, এখানে প্রচুর। এছাড়াও খাস জমিগুলিতে বিভিন্ন বস্তি আছে এখানে, এগুলি আমার চিঠিতে উল্লেখ আছে। এবং মাননীয় রাজ্যপালের সঙ্গে যখন দেখা করি, আমি উনাকে এই কথাগুলি বলেছি। উনি বলেছিল যে শ্রীলঙ্কা কলোনি, এটা কি শ্রীলঙ্কার থেকে লুকাচ্ছে? না, এটা বাংলাদেশি, নামটা দিয়েছে শ্রীলঙ্কা কলোনি। আমি এইগুলি তুলে ধরেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, জনগণের প্রশ্ন হচ্ছে, গুজরাটে, দিল্লিতে, আসামে যদি এটার অ্যাকশন হয়, ত্রিপুরা সরকার এই ব্যাপারে কেন অ্যাকশন নিচ্ছে না, এবং কেন স্পষ্ট ভাবে ওনারা কথা বলছে না, সেটা হলো প্রশ্ন। এটা তো আমার না। তাহলে আমরা কি বলতে পারি যে কেন্দ্রীয় সরকারের নির্দেশটা রাজ্য সরকার মানছে না? এটা কিন্তু এক সময় এটা বলার সুযোগ আসবে, জনগণ বলতে শুরু করেছে। দিল্লির আইন বা কেন্দ্রীয় সরকারের আইন বা দেশের আইন, সংবিধানের আইন, এগুলি ত্রিপুরাতে অসল কিনা, এই প্রশ্নটা কিন্তু মানুষের মুখে আসতে শুরু করেছে। স্যার, আমরা একটি বিষয়ে দেখতে পাই যে একটা সময় এমন কথা চলছিল, যদি টিটিআইডিসি তে আপনাদের দল ক্ষমতায় আসে, তবে মহারাজাই বহু মঞ্চে এমন দাঁড়িয়ে বলেছিলেন যে 10,323-এর যে সমস্যা রয়েছে তা সমাধান করার চেষ্টা করবেন। এমন বহু 10,323-এর শিক্ষক শিক্ষিকাদের আমরা দেখতে পেয়েছিলাম নির্বাচনের প্রাক মুহূর্তে আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে কাজও করতে। এবং আজকের দিনে যখন আপনারা ক্ষমতায় রয়েছেন, 10,323 বহু শিক্ষক বর্তমানে ময়দানে ময়দানে ঘুরছেন, মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে সেই আশ্বাস নির্বাচনের প্রাক মুহূর্তে কেন দেওয়া, এবং আজ অবধি কেন তা পূরণ করা হয়নি, বা তাদের নিয়ে কেন কিছু বলা হচ্ছে না, কোনো প্রটেস্ট করা হচ্ছে? বিষয়টা একটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আমি বলবো, আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমাদের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা মহোদয়ের সঙ্গে 10,323 জনের অনেক কর্মচারী এসে দেখা করছিলেন। উনি তখন নাকি প্রতিশ্রুতি দিয়েছিল যে ওরা যদি সরকারে আমরা যাই, তাদের সম্পর্কে উনি কথা তুলবেন এবং এই বিষয়টা তুলে ধরবেন। কিন্তু এই বিষয়ে উনি মিনিস্টার হওয়ার পর তুলে ধরছেন কিনা আমি জানি না। তবে এই বিষয়টা উনি তখন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল। অনেক মানে যারা 10,323 কর্মচারী আমার এখানে এসেছে, ওনারা বলেছে, স্যার উনি তো কথা দিয়েছিল, কিন্তু এখন তো ওনারা কথা বলতে চাচ্ছে না, অনিমেষ বাবু আপনারা কি করবেন, বিধানসভাতে প্রশ্ন তোলেন। আর এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গোচরেও আছে, বা অনেক সময় নেওয়া হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে আমি বলবো, তাদের বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখার দরকার।
যেহেতু বিষয়টা দীর্ঘদিন ঝুলে আছে এবং অনেকজন মারাও গেছে, 300-র অধিক মারা গেছে, খুব কষ্ট, আর পরিবারগুলি খুবই অসুবিধায় আছে। তাই সুতরাং তাদের এটা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা দেখাটা উচিত এবং তাদেরকে 10,300 চাকরিতে নইলে অন্য কোনো একটা চাকরিতে ইয়ে করে পোস্ট ক্রিয়েট করে তাদেরকে যদি নিয়োগ করা যায়, হয়তো সেই পরিবারগুলো বেঁচে যেতে পারে। এবং খুবই এটা মানে কি বলবো, মানে দুঃখজনক ঘটনা। আমি বলবো রাজ্য সরকারকে এবং সব বিরোধী দলকে বলবো এই বিষয়টা নিয়ে কথা বলা এবং এই বিষয়টা নিয়ে আমরা আরো সোচ্চার হওয়ার প্রয়োজন আছে। এই এতগুলা মানুষের জীবন চলে গেল আর বাকিগুলো খুব কষ্টে আছে, তাদের কথাটা আমাদের ভাবা উচিত বলে মনে করি। স্যার, যেটা তথ্যবিজ্ঞ মহল বা বুদ্ধিজীবী মহলের মধ্যে এমন বহু আলোচনা হয় যা আমরা শুনতে পাই, কেননা আমরা শুধুমাত্র একটি দল নয়, সেখানে তিপ্রা, মথা, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস প্রত্যেক দলকে নিয়ে আমরা খবর পরিবেশন করে থাকি এবং সেখানে দর্শকদের বহু মতামত আমাদের কাছে আসে এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে একটা প্রশ্ন রয়েছে তাদের মধ্যে যে তিপ্রা, মথা দল এই এত বছরে যে পাহাড় রয়েছে বা সেখানে টিটিএডিসি এরিয়া রয়েছে সেখানে কিছু উন্নয়নের কাজ করেনি। সামনে নির্বাচন রয়েছে 2026 এবং সেই নির্বাচনের প্রাক মুহূর্তে এমন কিছু একটা করতে হবে যাতে করে জনগণের সমর্থন আবারও পাওয়া যায়। সেই কারণেই নাকি আপনারা ইলিগেল মাইগ্রেন্টস এর বিষয়টাকে বর্তমানে ইস্যু হিসাবে তুলে ধরছেন বা এটাকে সামনে ধরে আপনারা 2026-এর ইলেকশন লড়াই করবেন, এমনটা কিন্তু আলোচনা চলছে। তা কতটুকু সঠিক, এর মধ্যে কতটুকু যুক্তিযুক্ততা রয়েছে? না, এটা আমরা ইলিগাল মাইগ্রেন্ট ইস্যু নিয়ে আমরা আগামী নির্বাচন লড়াই করব সেরকম আমাদের কোনো সিদ্ধান্ত নেই। ইস্যুটা হচ্ছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, এটা আজকে থেকে না, এখানে যে নোটিফিকেশনটা আজকে থেকে না, 1971 সনে 29শে নভেম্বর প্রথম নোটিফিকেশন হয়েছিল। তখন বলা হয়েছিল যে 1971-এ 25শে মার্চের পরে যারা আসবে ভারতবর্ষে তাদেরকে এখানে রাখা যাবে না, এটা ডাইরেকশন আছে। এখানে নোটিশটা কপিটাও আমার কাছে আছে। তারপর 2017-তে নোটিফিকেশন হয়েছে, সে কপিটাও আমার কাছে আছে, সেটা লুকে রাখা হয়েছে, তখন কেউ জানতে পারেনি। 2021-এও আবার নোটিফিকেশন হয়েছে, সেটাও আমরা কেউ জানতে পারিনি। 2025-এ যখন আমি চিঠি দিয়েছি কেন্দ্রীয় সরকার এবং নোটিফিকেশনটা বাইরে হয়েছে, নোটিফিকেশনটা বাইরে হওয়ার পর আমাকেও মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স ফরেনার্স ডিভিশন 1 থেকে আমাকেও চিঠি দেওয়া হয়েছে যে এই বিষয়টা নিয়ে, ওই ডাইরেকশনটা আমি পেয়েছি। তো এখন তারপরে আমি জানতে পেরেছি, তারপরে আমরা এই মুভমেন্টটা শুরু করেছি। তো এখন আমরা গ্রেটার ত্রিপুরান ইস্যুটা নিয়ে তো আমরা তো এখন সারি দিনই সরকারের সঙ্গে তো আমরা আলোচনা চলছে। তো 1 বছর প্রায় 18 মাস হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। তো এখন আমরা বলছি আমরা সরকারে থাকবো কিনা, এই বিষয়টা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিছু পাবে না, শুধু আমরা একজন ক্যাবিনেট, একজন স্টেট মিনিস্টার নিয়ে আমরা সরকারের সঙ্গে থাকবো, সেই বিষয়টা নিয়ে আজকে প্রশ্ন উঠছে। সে কারণে আমি বলবো যে আগামী দিন অবৈধ বেআইনি অনুপ্রবেশকারীদের ইস্যুকে নিয়ে আমরা নির্বাচন লড়তে যাব না। আমাদের মেন যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ত্রিপুরার সাথে যে অধিকার, আমরা যে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে ল্যান্ড রাইটসের কথা বলা হয়েছে, সেখানে পলিটিক্যাল রাইটসের কথা বলা হয়েছে এবং কালচারাল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, সেই ইস্যু থেকে নিয়ে আমরা আগামী দিন লড়বো। এবং কিছুদিন আপনারা অপেক্ষা করুন, আমাদের পার্টি বড় একটা সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি কি করব। আমি আগামী দিন আপনারা 26-এর আগে দেখবেন আমরা কোথায় গিয়ে দাঁড়াই আমাদের পার্টি, সেটা জনগণকে নিয়ে আমরা যেহেতু লড়াই করব এবং জনগণের স্বার্থে নিয়ে যেহেতু আমরা আন্দোলন করছি, সেটা জনগণের কাছে আমরা সিদ্ধান্তটা আমরা সপ্তাহ দেখিয়ে দিব। স্যার, একেবারে শেষ প্রশ্নে আমরা থাকবো যে একটা অভিযোগ বা একটা সেখানে বলাই যেতে পারে প্রত্যেকের মধ্যে বর্তমানে একটা প্রশ্ন উঠছে, তবে তখন কেন এই বিষয়টাকে ধরা হয়নি, এখন কেন এই বিষয়টাকে এত বড় করে ধরা হচ্ছে? বেশ বহুদিন আগে থেকে পাতালকন্যা জমাতিয়া এই একই বিষয়, ইলিগাল মাইগ্রেন্টস এর বিষয়ে তিনি বহুবার সিন ক্রিয়েটও করেছেন, তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। উনাকে তখন কেন তিপ্রামথা দলের যারা ছিলেন তখন উনাকে কেন বিতাড়িত করে দেওয়া হয়েছিল পাহাড় থেকে, বা পাহাড়ে বা যেখানে তিনি যেতেন সেখানে কেন তখন উনার উপর আক্রমণ করা হতো? আজকের দিনে দাঁড়িয়ে আবারও কেন সেখানে তিপ্রামথা দল এই বিষয়টিকে নিয়ে তখন এগিয়ে যাচ্ছেন বা এই বিষয়টিকে নিয়ে প্রাধান্য দিচ্ছেন? তবে কি বলাই চলে যে তিপ্রামথা দল বর্তমানে পাতালকন্যার যে দেখানো পথ, সে পথে কি হাঁটছেন? এমনটা কিন্তু আমাদের প্রশ্ন নয়, সেটা জনগণের যে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের কাছে প্রশ্নগুলি তুলে ধরা, সেই প্রশ্নটাই আপনার থেকে জানতে চাও। আমরা পাতালকন্যার পথটা কোনোদিন আমরা অনুসরণ করিনি। এনআরসির কেসটা পাতালকন্যা যেভাবে সুপ্রিম কোর্ট করেছিল
আমরা মহারাজার নেতৃত্বে এবং আমি একজন সিগনেটরি, বিজয় কুমার রাংখল আমাদের সম্মানিত প্রেসিডেন্ট পার্টি, এবং এখন বর্তমানে যে তৃতীয় এডিসি চেয়ারম্যান জগদীশ বর্মা এবং সুনীল কৌড়ি প্রফেসর, আমরা সই করেছিলাম। তো এখানে লাস্টে যেটা সুপ্রিম কোর্টে যেটা ভার্ডিক্ট হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা প্রথমে হাইকোর্টে যান, হাইকোর্ট থেকে আপনারা সুপ্রিম কোর্টে আসার জন্য। যেমন আসামের ক্ষেত্রে তারা প্রথমে হাইকোর্ট এনআরসি করার জন্য করেছিল, তারপর সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু আমাদের এখানটা উল্টা হয়েছে, আমরা প্রথম সুপ্রিম কোর্টে গেছি, পরে আমাদেরকে হাইকোর্টে যাওয়ার জন্য ওনারা বলেছে। তো এই বিষয়টা নিয়ে যখন পাতালকিনা বিভিন্ন সময় মুভমেন্ট করেছে, মহারাজা ওনার বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছে, কিন্তু কথা হচ্ছে পাতালকিনা শেষ মুহূর্তে বিভিন্ন ইস্যু নিয়ে, বিশেষ করে 2021-এ এডিসি নির্বাচন প্রাককালে উনি অ্যালায়েন্স করতে চেয়েছে আমাদের সঙ্গে। তো আমাদের পার্টি অনেক নেতৃত্ব আছেন, তাদেরকে না দিয়ে পাতালকিনাকে আমরা সব আসন 2/3 আসন তো আমরা উনাকে দিতে পারিনি। উনি অনেক আসন দিয়েছিল, উনাকে আমরা 5টা আসন দিয়েছিল এবং সব সহযোগিতার কথা উনি মানে নেননি। তারপরে উনি চলে গেছে। তারপর মহারাজার সম্পর্কে, মহারাজাকে বিভিন্ন ওনার ফেসবুকে মাফিয়া থেকে শুরু করে যত ধরনের খারাপ নোংরা যত শব্দ আছে, ভাষা আছে, উনি ব্যবহার করেছেন। ত্রিপুরা মথার নেতৃত্বদের উপর উনি অনেক গালিগালাজ করেছেন, এগুলি আছে। এবং বিভিন্ন মানুষকে এমন ভিডিও ক্লিপও আমাদের কাছে আছে যে উনি বলেছেন যে অমুকে অমুক ইয়ে করে দাও, এভাবে তাদেরকে কমেন্ট করে, এভাবে ফটোটা এডিট করে দাও, এভাবে অনেক কিছু ওনার কমেন্টে আছে। এগুলো সোশ্যাল মিডিয়াতে এখনো আছে, এগুলিতে মুছে যায়নি। সুতরাং পাতালকিনাকে আমরা ব্যক্তিগত আক্রমণ করিনি। সাধারণ জনগণ এই যে তার বিভিন্ন কমেন্ট এবং বিভিন্ন বক্তব্য, এগুলোর উপর ক্ষুব্ধ হয়ে তার উপর গ্রামে তাকে ঢুকতে দেয়নি। এবং বিশেষ করে মহিলারা তাদেরকে গো ব্যাক পাতালকিনা কালো পতাকা দেখিয়েছে। আমরা কেন, আমাদের নিজস্ব একটা লক্ষ্য আছে, নির্দিষ্ট একটা টার্গেট আছে, কেন আমরা পাতালকিনাকে অনুসরণ করব? তাহলে কি আমরা কি পাতালকিনার বাদে আমাদের দলে কি নেতৃত্ব নাই? পাতালকিনা কি আমাদেরকে ইয়ে করবে? উনি এখন কোথায় চলে গেলেন? মানুষকে অনেক কথা বললেন, ভোট বয়কট করলেন, যারা বাংলাদেশে অবৈধদের কে যদি বহিষ্কার করানো হয়, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয়, তাহলে উনি ইয়ে করবেন না। শেষে তো উনি নিজের পার্টি টিপিএফ কে তো সেরে উনি বিজেপিতে জয়েন করলেন, চেয়ারম্যান হলেন। এখন নীরব কেন উনি? এখন তো উনি বাইরে হয়ে ইয়ে করতে পারে। উনাকে তো পার্টি থেকে তো বহিষ্কার করে দেওয়া হলো। উনি বলছে আমি এখনো অফিসিয়ালি পাইনি, এগুলি কেন বলছে? তো উনি যদি এখানে পার্টি থেকে ওনাকে বহিষ্কার করা হলো, তারপরে তো উনি টিআরপিসির চেয়ারম্যান হয়ে বসে আছে, কেন থাকবে উনি? সুতরাং এগুলি ইয়েটা ঠিক না যে আমরা পাতালকিনাকে অনুসরণ করে আমরা এই যে বেআইনি অনুপ্রবেশকারী বিষয়টা না। এটা হলো মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যেটা ডাইরেকশন দেওয়া হয়েছে, নোটিফিকেশন বাইর হয়েছে, সেটাকে আমরা কার্যকরী করার জন্য এটা আমরা দাবি জানাচ্ছি। এটা আমাদের এজেন্ডাও নয়, আমরা শুধু এইটুকুই বলছি যে কেন্দ্র সরকার যে নির্দেশনা দিয়েছে সেটা কার্যকরী করা হোক, যেটা আসামে করা হচ্ছে, অরুণাচল প্রদেশে করা হচ্ছে, যেটা দিল্লিতে করা হচ্ছে, গুজরাটে হচ্ছে, মহারাষ্ট্র হচ্ছে, সেভাবে ত্রিপুরাতে করা হোক, এটাই আমরা দাবি জানাচ্ছি আর কি। স্যার, একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা রাখবেন? আমি ত্রিপুরার জনগণকে বলবো, বেআইনি অনুপ্রবেশকারী এটা কোন একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই না, এটা কেন্দ্রীয় সরকার একটা নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা মোতাবেক সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, সে যে কোনো ধর্মের, সে যে কোনো ভাষাভাষী লোকে হোক, যারা বেআইনিভাবে ত্রিপুরায় আছেন, তাদের আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং সেই হিসাবেই আমরা তাদেরকে ত্রিপুরার থেকে সসম্মানে তাদেরকে ডিটেকশন এবং ডিপোর্ট করার জন্য দাবি জানাচ্ছি। কেননা ত্রিপুরা একটা ছোট রাজ্য, এখানে বাংলাদেশ থেকে হাজার হাজার লাখ লাখ ত্রিপুরায় এসে আমাদের অধিকার দখল করবে, আমাদের জমি দখল করবে, আর আমাদের বংশধর ভবিষ্যৎ বংশধররা কোথায় থাকবে, সেই চিন্তা ভাবনা থেকে আমরা দাবি জানাচ্ছি যে ত্রিপুরায় বেআইনিভাবে অনুপ্রবেশকারী সে যেই হোক, সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, সে মুসলিম হোক, সে মণিপুরি হোক, তাকে চিহ্নিত করে তাদের দেশে সসম্মানে ফেরত পাঠানো হোক, এটাই আমি দাবি জানাচ্ছি। এবং এটা রাজনৈতিক ফ্ল্যাগ নিয়ে না করে এই আন্দোলনটা জাতীয় ফ্ল্যাগ নিয়ে আমরা এই আন্দোলনটা করলে আমি খুশি হব। কেননা এটা জাতীয় ইস্যু, এটা কোনো দলীয় দাবি বা দাবির ভিত্তিতে এটা করা হয়নি, এটা জাতীয় ইস্যু। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, তাই এটাকে জাতীয় ইস্যু হিসাবে আমরা মুভমেন্ট করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।
আমরা এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়।